চারিপাশে গাছগাছালি, পাখির কিচিরমিচির ধ্বনি যেন আখির সব ক্ষততে অল্পের জন্য ওষুধের কাজ করলো। বাড়ি থেকে অল্প দূরে একটা সুন্দর জায়গা, বেশ একটা বন্য পরিবেশ, কিন্তু অত গভীর না। আশেপাশে জনশূন্য কোলাহলমুক্ত পরিবেশ। সকালে স্নিগ্ধ বায়ু তার সাথে করে যেন নিয়ে যাচ্ছে আখির মনের সব তিক্ত গ্লানি। বেশ ভালোই লাগছে আখির পড়ে থাকা শুকনো পাতার উপর দিয়ে হাঁটতে। আখির কদমে সেগুলোর ম্যাচ ম্যাচ করে ওঠা শব্দে আখির মনে বেশ আনন্দের খেলা মাতিয়ে তুলেছে। তাই আপন মনে হাঁটছে সেগুলোর উপর দিয়ে। সাত সকালে এমন পরিবেশে হাঁটা যে আখির নিত্যদিনেরই পছন্দ। হঠাৎ আখি আশেপাশে কারো উপস্থিতি আন্দাজ করতে পারল, কারণ সে হঠাৎ দাঁড়িয়ে যাওয়ার পরও অন্য স্থানও থেকে শুকনো পাতার ম্যাচ ম্যাচ শব্দটা তার কানে এলো। মানে তার আশেপাশে কেউ আছে যে আখির সাথে এখানে বিচরণ করছে। চারপাশে বিচক্ষণ দৃষ্টিতে তাকিয়ে দেখল আখি, না, কাউকে পেল না। হয়তো কোনো ব্যাঙ বা ছোট কোনো প্রজাতির পশু হবে যা পাতার ওপর দিয়ে গেছে, তাই সেদিকে আর ভ্রুক্ষেপ করল না আখি, কারণ শব্দটা একবারই কানে এসেছে তার। আবারও হাঁটায় মন দিল আখি, কিন্তু না, কেন যেন মনে হচ্ছে কেউ ওর ওপর নজর রেখে চলেছে। ছোটবেলা থেকে আখির ষষ্ঠ ইন্দ্রিয়ের ক্ষমতা প্রচুর। সব কিছুতেই সহজে অভিজ্ঞতা অর্জন করে নেওয়ার আলাদা প্রতিভা সম্পন্ন সে। তাই নির্দ্বিধায় বলতে সক্ষম হচ্ছে কেউ ওর পিছু করছে। এবার বেশ জোর গলায় চারপাশ কাঁপিয়ে বলল আখি, কে কে আমার পিছু নিচ্ছে? সাহস থাকলে সামনে আয়। আখি নিজের প্রশ্নের কোনো উত্তর পেল না। দুশ্চিন্তাগ্রস্ত হলো বড্ড। কেউ আর পিছু করছে এটা নিশ্চিত আখি, তবে কে সে? আখি হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় 8টা বেজে গেছে। বাড়ি থেকে বেশ দূরে চলে এসেছে সে। এবার তাকে বাড়ি যেতে হবে, তাছাড়া আজ হাসপাতালেও যেতে হবে। তাই বাড়ির দিকে হাঁটা ধরল। বড় একটা গাছের পিছন থেকে আখির যাওয়ার দিকে তাকিয়ে রইল কালো হুডি পরিহিত কেউ একজন। মুখে কালো মাস্ক, সাথে হাতে কালো রঙের হাত মোজা, পায়েও কালো শু। হোয়াটসঅ্যাপে আজকেও আখির নাম্বার চেক করছে আদ্রিত। একদিন এই নাম্বার থেকে যে সব থেকে বেশি নোটিফিকেশন আসতো। ডাক্তার সাহেব কেমন আছেন? মিস করছেন আমায়? জানি তো করছেন। হিটলার আখিকে ভোলা এত সহজ নয়। ডাক্তার সাহেব, আমি আপনার বাড়ির বাইরের রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, আপনি নিচে আসেন, নইলে আমাকে উপরে এসে আঙ্কেল আন্টিকে ঘুম থেকে উঠাতে হবে। ওই ডাক্তার সাহেব, কোথায় আপনি? রিপ্লাই কেন করেন না? আপনার কোন পাকা দানে মই দিলাম আমি? জানেন তো, পাকা দান কখনো সচোখে দেখিও নি, মই কি করে দিব? কথাগুলো ভেবে প্রায় দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আদ্রিত। না আখি তাকে ব্লক করলো, আর না তো সে। তবে হুট করে যে সেই 6 বছর আগে মেসেজ দেওয়া বন্ধ করলো আখি, আজও দেয় না। সারাদিন তো এই নাম্বারে অনলাইন পায় আদ্রিত আখিকে, চেক করে যে বারবার। যদি এখন একটা মেসেজ আসে, তবে আখির হয়তো তাকে মনেই নেই যে মেসেজ করবে। কথাটা মেনে নেওয়া কতটা কষ্টসাধ্য তা শুধু আদ্রিত জানে। কেন চলে গেলে আখি? আজ তোমার সুখের জন্য তোমাকে ছেড়ে চলে আসলাম, তবে আমি যে ভালো থাকতে পারছি না আখি। আমার জীবনের প্রথম ভালোবাসা, সেই প্রথম নারী তুমি, আর তোমাতেই যে এই মনের সমাপ্তি আখি। তুমি কি তা আদৌ জানো? শত চেষ্টার পরও রাত ভর চোখে নিদ্রা জোটাতে ব্যর্থ হলো আদৃশ। শরীরকে তো সুখের ভেলায় ভাসিয়ে দিয়েছিল সে, তবে মনের প্রশান্তি আনতে অক্ষম হলো। রাতে হৃদিকার পাশ থেকে আবার নিষ্কক্ষে চলে এসেছিল আদৃশ। দেয়ালে টাঙানো আখির ছবি দেখে গিয়েছিল রাতভর। আখি সত্যি ওকে ছেড়ে চলে গেছে ভাবতো বুক কেঁপে উঠছে তার বারবার। না, আখি তাকে কখনো ছেড়ে যাবে না। আখি নামক রমণী যে তার প্রেমে বদ্ধ উন্মাদ, যে এক আদৃশের জন্য সকল কিছু ত্যাগ দিল, সে আদৃশকে ছেড়ে যাবে ভাবাও দুরূহ। তবে আখি যে সত্যিই বাড়ি ত্যাগ করে গেল, ব্লক করে দিল আদৃশকে সকল জায়গা থেকে, বন্ধ করলো আখিকে পাশে পাওয়া সমস্ত রাস্তা। আখি তো আদৃশকে চোখে হারাতো। অল্পক্ষণের দূরত্ব তার মনে বড্ড অভিমানের যোগান দিত। মনে পড়ল আদৃশের এমনই একদিনের ঘটনা। সেদিন আদৃশ কাজ থেকে তাড়াতাড়ি আসবে বলল, জরুরি কাজে পড়ে গিয়ে বাড়ি ফিরল দেরিতে। এদিকে তার অপেক্ষায় আখি অভিমানে ভরপুর হয়ে বসে রইল নিজের কক্ষে।
আদ্রিস বাড়ি ফিরে বুঝতে পারল তার ভালোবাসার কাঙাল, তার প্রেমে প্রমত্ত অঙ্গনার তার অপেক্ষায় মনে বেশ অভিমান জমেছে। তাই পিছন থেকে হাসি মুখে এসে তাকে জড়িয়ে ধরল, বেশ অধিকারত্ব নিয়ে। কানের লতিতে চুমু দিয়ে বলল, সরি সুইটহার্ট, আর কখনো দেরি হবে না। আমি কারো সুইটহার্ট না, ছাড়ো আমায়। কাজে ছিলে কাজে যাও, আমার কাছে আসলে কেন? আমি তো পাগল, সব কাজকর্ম ফেলে এসে তোমার জন্য অপেক্ষা করি। বললাম তো সরি, আর কখনো হবে না এমন। শেষবারের মতো ক্ষমা প্রার্থী, তোমার প্রেমেই ব্যাকুল হৃদয়। আখি অতি অভিমানে কিছুই বলছে না। কথা বলবে না আমার সাথে? না। সত্যিই বলবে না? না। শিওর তো তুমি? শিওর। ঠিক আছে, চলে যাচ্ছি। যতক্ষণ না ফেরার কথা বলবে ততক্ষণ আর ফিরব না। অতঃপর আদ্রিস চলে গেল তার এক বন্ধুর বাসায়। সে জানতো তার আখি তার উপর পাহাড় সমান অভিমান করে থাকলেও তার দূরত্ব সইবে না। আর আখির সাথে এমন মজা করা যে তার প্রায় দিনেরই প্রিয়। তাই সেদিন লুকিয়ে গিয়েছিল। আধ ঘন্টার মধ্যে আখির ফোন দেওয়া শুরু হলো আদ্রিসকে। আদ্রিস মজা করে ওর ফোন ধরছিল না, যার ফলস্বরূপ আখির মনের অস্থিরতা প্রবল বেগে বেড়ে কান্নায় পরিণত হয়েছিল। ভয়েস মেসেজ করে কেঁদে কেঁদে বলছিল আদ্রিসকে ফিরে আসতে। তার কান্নার ধ্বনি উতলা করেছিল আদ্রিসের মন। তাই ছুটে এসেছিল সেদিন তার হৃদয় হরণীর কাছে। আখি ঝাপটে ধরেছিল তাকে কাছে পেয়ে, বুকে লেপ্টে কান্না মিশ্রিত আদুরি স্বরে বলেছিল, কোথায় চলে গেছিলে? আর কখনো এভাবে গেলে কি করব জানি না। আরে তুমি তো বললে কথা বলবে না, আর তুমি কথা না বললে আমি কি করে থাকি বলো? তাই বলে দূরে চলে যাবে? খবরদার, আর যদি এমন করেছো তো। রাগ হোক বা অভিমান, আমরা একে অপরের সাথে থেকে মানিয়ে নিব, কিন্তু কখনো দূরে যাব না, কখনোই যাব না। লাভ ইউ ফুলপরি, লাভ ইউ মোর। আমার উকিল সাহেব মেনে নিতে পারছে না আদ্রিস। আখি তো কখনো ওকে ছাড়া থাকতে পারে না, তবে আজ কেমনে চলে গেল? কেমনে থাকতে পারছে ওকে ছাড়া? ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিল আদ্রিস। হঠাৎ বাহির থেকে দ্রুত পাশে হৃদিকাকে ঘরে প্রবেশ করতে দেখল। সোজা প্রশ্ন করলো তাকে, হৃদিকা, কোথায় গিয়েছিলে এত সকাল সকাল? ঘরে ঢোকার ক্ষণে আদ্রিসকে প্রথম খেয়াল করেনি হৃদিকা। আদ্রিসের হঠাৎ প্রশ্নে বেশ হকচকিয়ে উঠল। কিছুটা থেমে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে জবাব দিল, ওই তো একটু হাঁটতে মন চাইছিল সকালবেলা, তাই হাঁটতে বেরিয়েছিলাম। তুমি কখন উঠলে? টেবিলে বসো, আমি নাস্তা দিই। আদ্রিস আর অত না ভেবে নাস্তার টেবিলের একটা চেয়ারে বসে পড়ল। এক দৃষ্টিতে নাস্তার টেবিলের দিকে তাকিয়েছিল। মনে চলছিল তখন আখির স্মৃতি। হঠাৎ কেউ সামনে এনে একটা পায়েসের বাটি রাখলো। পায়েস দেখে ঠোঁটে এক ঝলক হাসি টেনে আখি নামটা বলে উঠল। আশায় নয়ন ভরে হুটহাট চোখ তুলে তাকালে সামনে দাঁড়ানো উক্ত ব্যক্তিকে দেখে হাসিটা মলিন হলো তার। মনটা যে সুন্দর সকালবেলা আখির দর্শন করতে চাইছিল খুব করে। আখি প্রায় দিনই ব্রেকফাস্টে আদ্রিসের জন্য পায়েস বানাতো, তাই আজকে আশাটা রাখা ভুল ছিল না আদ্রিসের। এক পলকের জন্য মনে হয়েছিল তার আখি ফিরে এসেছে। হৃদিকা এবার হাসি মুখে বলল, পায়েস বানিয়েছে, খেয়ে নাও। খাবো না, কাজ আছে। আর না বসে টেবিল থেকে উঠে বাইরের দিকে প্রস্থান করলো আদ্রিস। হৃদিকা স্বাভাবিক দৃষ্টিতে তার যাওয়ার পানে তাকালো। বাম হাতে পায়েসের বাটির গায়ে শক্ত করে ধরে রাখলো, যেন হাতের জোরে বাটিটা এখনই ভেঙে দিবে। নিজের জন্য নতুন জিনিসপত্র কালকেই কিনে নিয়ে এসেছিল আখি। একটাও শাড়ি কিনেনি। আদ্রিস ওকে শাড়িতে দেখতে বেশি পছন্দ করত। নিজের কখনো মন না থাকলেও আদ্রিসের জন্যই রোজ শাড়ি পরার অভ্যেস গড়েছিল আখি। এখন সে অভ্যেসটাও ছেড়ে দেওয়ার দিন চলে এসেছে। আজ আর কাঁদেনি আখি। 2 দিনই চোখের তলায় কালি পড়েছে। মুখটা কেমন শুকিয়ে গেছে। ফর্সা মুখে ফ্যাকাশে ভাবটা কেমন জানি বেমানান লাগছে। তবে কেন তাকে বেমানান লাগবে? আদ্রিস যখন নতুন বউকে নিয়ে খুশি থাকতে পারে, তবে আখি কেন একাকিত্বে পারবে না? আবারও সিঙ্গেল জীবনের মজা নেওয়ার সুযোগ এসেছে। এটা কি কম পাওনা? হাজারো দুঃখের মধ্যে একটা খুশি থাকার কারণ খুঁজে যদি সত্যি ভালো থাকা যায়, তবে মন্দ কিসে? কথাটা ভেবে মুখে একটা প্রশান্তিময় হাসি ফোটালো।
জিন্সের সাথে লং টপস পরে নিল, চোখে কাজল টানলো, চুলগুলো ছেড়ে দিল, কানে হালকা দুটো দুল পড়েছে, ঠোঁটে লিপস্টিক দিয়ে পাতলা এক আবরণ তৈরি করেছে। সবশেষে অ্যাপ্রনটা গায়ে দিল। অনেক দিন পর পুরাতন ফর্মে ফিরে এসে আঁখি প্রাণবন্ত একটা হাসি দিল আয়নায় নিজেকে দেখে। শ্বাসটা অনেকাংশে তার শরীর ও মনের ফ্যাকাশে ভাবটা যে ঢেকে দিয়েছে। খুশি মনে ব্যাগটা হাতে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো আঁখি। হঠাৎ আরিয়ান মির্জা আদ্রিতকে কল দিয়ে বসলেন। আদ্রিত ফোন উঠালো। আসসালামু আলাইকুম বাবা, কি করছো? আদ্রিত, তোর মা হঠাৎ হার্ট অ্যাটাক করেছে, আমি বুঝে উঠতে পারছি না কি করব। আমরা ওকে হাসপাতালে নিয়ে এসেছি, ও বারবার তোকে দেখতে চাইছে, প্লিজ বাবা তুই চলে আয় এবার। কি? মা এখন কেমন আছেন? ডাক্তার এখনো কিছু জানাননি। তুমি চিন্তা করো না বাবা, আমি এখনই আসছি, আর্জেন্ট ফ্লাইটে। তুই জলদি আয় বাবা, রাখছি। ফোনটা কেটে দিয়ে বেশ গুমড়ো মুখ করে আরিয়ান মির্জা স্ত্রী শায়লা মির্জার দিকে তাকিয়ে বললেন, এত বড় মিথ্যে না বলালে হতো না? তোমার মিথ্যে যদি আমার ছেলে আমার বুকে ফিরাতে সক্ষম হয়, তবে এমন মিথ্যে আমি তোমায় রোজ বলাবো। কথাটা বলে ফিক করে হেসে দিলেন শায়লা মির্জা। আরিয়ান মির্জাও স্ত্রীর এমন কথায় মুচকি হাসলেন। হাই ডক্টর আঁখি, কেমন আছো তাহলে? রিপোর্টার কলির হঠাৎ আগমনে বেশ বিরক্ত হলো আঁখি। মেয়েটি যে বড্ড গায়ে পড়া, আদৃশের জন্য অনেক পাগলামি করত। যদিও আদৃশ তাকে কোনো পাত্তা দেয়নি কখনো তেমন। আদৃশের পিছন পড়া নিয়ে একদিন তাকে বেশ কথা শোনে আঁখি। তারপর থেকে তাকে তাদের আশেপাশে তেমন আর দেখা যায়নি। এতদিন পর সোজা আঁখির কেবিন অবধি চলে আসছে নিশ্চয়ই কোনো মতলবে, ভালোই জানে আঁখি। তাই সোজা সাপটা বলল, ভালো আছি, তাই এখানে হঠাৎ? না, তাজা একটা খবর শুনলাম, তাই ভাবলাম একটু খোঁজ নেই। কত তারিফ শুনেছি তোমার ওই মুখে তোমার আদৃশের। ভালোবাসার ওপর কি বিশ্বাস তোমার, তাকে নিয়ে কত গর্ব। তবে তার নতুন বিয়ের বিষয়টা কেমন জানি হজম করতে পারছিলাম না, তাই আশা। বুঝতেই তো পারছ, তা কত অপমাননা সইলাম আমি, ভাবছি এবার ফিরিয়ে দেই, কি বলো? দেখো কলি, সেদিন আমাদের অ্যানিভার্সারি পার্টিতে তুমি ড্রিঙ্ক করে অশ্লীলতা করতে চাইছিলে আদৃশের সাথে, তাই না চাইতেও তোমার সাথে আমায় বাজে ব্যবহার করতে হয়েছে সেদিন। সেটাকে এভাবে মাথায় নিয়ে ঘুরলে তো হবে না। ফান্দে পড়ে এখন ভেজা বেড়াল হয়ে গেলে। হা হা, ছাড়বো না আঁখি, তোমায় এটাই জানাতে এসেছিলাম। পারলে আটকেও আমায়, চলি কেমন? আঁখির সামনের চেয়ারে বসে এত বড় একটা চ্যালেঞ্জ দিয়ে গেল কলি আঁখিকে। আঁখি বেশ চিন্তিত হলো। কলি নামক বেহায়া মেয়েকে সে ভালো করে চিনে, একে আটকানো যাবে না। তবে আদৃশের সাথে বিচ্ছেদের বিষয়টা আঁখি চায় না মিডিয়াতে যাক, এতে যে ওর নামটা বেশ খারাপ হয়ে পড়তে পারে। কি করবে এবার ভেবে চলল আঁখি। হাসপাতালে প্রবেশ করছে অপরূপ এক রমণী, নাম তার রিঙ্কি। জন্ম বাংলাদেশে, হলো আমেরিকাতেই বড় হওয়া তার। মা বাবা বাঙালি, তাই ভাষাটা বেশ জানে। নিজেও পেশাগত একজন ডাক্তার। বাংলা ভাষা জানলেও স্বভাব আচরণ বা রুচি কোনো দিক থেকে তার মধ্যে বাঙালি নারীত্বের কোনো ছোঁয়া নেই। নাইটি পরে হেলে দুলে হাসপাতালে প্রবেশ করছে। রিঙ্কি বলতেই ছেলেদের বুকের কম্পন, ও হাসপাতালে আসা মানে রোগী থেকে ডাক্তার অবধি ওকে উল্টে পড়ে দেখা। নাইটিতে ওকে যে এক আলাদা আকর্ষণীয় লাগছে। লোলুপ দৃষ্টিতে আশেপাশে সবাই গিলে খাচ্ছে তাকে। হাজারজন তার প্রেমে মশগুল থাকলো, তার মনে একজনকেই ধরেছে, আদ্রিক নামক সুদর্শন পুরুষকে যে তার চাই। আদ্রিত চলে যাবে খবরটা কানে যেতে ঘুম থেকে উঠে সোজা এখানেই চলে আসলো। আদ্রিত হাসপাতালে এসেছে সবাইকে নিজের যাওয়ার কথাটা জানিয়ে দিতে। আদ্রিত নিজের কেবিন থেকে বেরোবে, ঠিক তখনই রিঙ্কি ছুটে এসে তাকে জড়িয়ে ধরবে। তার আগে আদ্রিত পিছু হটে যায়। রিঙ্কি নিরাশ হয়ে জায়গায় স্থির হয়। আদ্রিত বেশ রূঢ়ভাবে বলে, রিঙ্কি, তোমাকে না বলেছি আমার টাচিং পছন্দ না? সরি, আসলে খেয়াল থাকে না। তুমি চলে যাবে শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আর বেশি কিছু না হলেও হাঁকটা তো করতেই পারো। আই এম নট ইন্টারেস্টেড ইন দিস থ্যাঙ্কস, ইউ নো দিস ভেরি ওয়েল। বাই দ্য ওয়ে, দেশে যাচ্ছি, পারলে তাড়াতাড়ি ফিরবো। আল্লাহ হাফেজ। কথাগুলো বলে পাশ কাটিয়ে চলে এলো আদ্রিত।
আদ্রিতের প্রতি ঘায়েল দৃষ্টি তাক করে মুচকি হাসলো রিঙ্কি। নিজেকে বিপুল কাজে ব্যস্ত রেখেছে আখি, আদৃশের খেয়াল যাতে দূর দূর অবধি তাকে না ছুতে পারে। কিছু ইম্পর্টেন্ট ফাইল কেবিনের কাবার্ডে রাখতে গিয়ে হঠাৎ কিছু কাগজের নিচ থেকে বেরিয়ে এলো একটা ডায়েরি। ডায়েরিটা আখির চিরপরিচিত। নিজের জীবনের কিছু সুন্দর মুহূর্ত যে সেখানে সে নিজের হাতে ফুটিয়ে তুলেছিল। বড় করে ওটার উপরে লিখেছিল ডক্টর আদ্রিত। এখনো সেটাতে তার নাম লেখা তাকে নিয়ে চলমান এক সময়কার আখির অকৃত্রিম ও অসীম অনুভূতি। এই ডায়েরিটা কিনতে গিয়ে যে আদ্রিতের সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল। আখি তখন কিশোরী, সবেমাত্র 18-তে পা রেখেছিল। ডায়েরি লেখার খুব শখ ছিল তার। সেদিন একটা দোকানে গিয়েছিল ডায়েরি কিনবে বলে। একটা ডায়েরি বেশ করে তার নয়ন কাড়ল। তবে ডায়েরিটাতে হাত দিতে অপর পাশ থেকে ডায়েরির ওপর আরেকটা হাতের টান পড়ল। তাকিয়ে দেখল আখি বেশ লম্বা চওড়া বলিষ্ঠ দেহের অধিকারী একজন যুবক। আখি কপাল কুঁচকে বলল তাকে, এটা আমি পছন্দ করেছি, এটার পেমেন্ট আমি করে দিয়েছি, এটা আগে আমি ধরেছি, এটার মালিক আমি, নাম লেখা আছে গায়ে, লিখে নিব, সাহস থাকলে লিখে দেখান। দেখুন, আমি মেয়েদের সাথে কখনো তর্কে জড়াই না, তাদের যথেষ্ট সম্মান করি। আমি ছেলেদের সাথেই তর্কে জড়াই আর তাদের একদম সম্মান করি না। আপনি কিন্তু সীমা লঙ্ঘন করছেন, আর আপনি সীমার ভিতরে থেকেও বাহিরের কাজ করছেন। উফ, অসহ্য, উফ, মোটেও সহ্যকর না। দোকানদার দুজনের দিকে বেবাচাকা খেয়ে তাকিয়ে রইল বেশ সময়। অতঃপর হুবু একই ধরনের একটা ডায়েরি ওদের সামনে রেখে বলল, ভাইয়া আপু, আপনারা ঝগড়া না করে একটু কম্প্রোমাইজ করুন। একজন এই ডায়েরিটা অন্যজনকে দিয়ে এটা নিয়ে নিন, একই তো। কম্প্রোমাইজ ওয়ার্ড আমার ডিকশনারিতে নেই। একসাথে দুজনেই কথাটা বলে একে অপরের দিকে তাকালো। অতঃপর আদ্রিতের দিকে কপালে ভাঁজ ফেলে তাকানো অবস্থায় বলল আখি, আরশিয়া আঞ্জুম, আখি কখনো কম্প্রোমাইজ করবে না, নেন আপনার টাকা। দোকানদারকে এক হাতে টাকা দিয়ে আদ্রিত কিছু বুঝে ওঠার আগে অন্য হাতে ডায়েরিটা টান দিয়ে ছুটে পালালো আখি। অতীতের কথাগুলো ভেবে মনের অজান্তে হাসি ফুটল আখির ঠোঁটে। তবে সত্যতা মস্তিষ্কে নাড়া দিয়ে উঠতেই হাসি বিলীন হলো তার। আদ্রিত আখির প্রথম ভালোবাসা, যাকে চাইলেও কখনো ভোলা যায় না, মনের এক কোণের কোথাও রয়ে যায় লুকিয়ে। আদ্রিত জীবনে আসার পর আর কখনো আদ্রিতের কথা ভাবতে চায়নি আখি। আদ্রিসকে ধোকা দেওয়া হবে বলে আদ্রিস যদি কখনো জানে আখি আদ্রিতের কথা মনে করে, তবে সে কষ্ট পাবে, এই ভেবে নিজেকে গুটিয়ে নিয়েছিল আখি। তবে আদ্রিতের সকল স্মৃতি থেকে দূরে যেতে পারেনি সে। তাই আদ্রিতের স্মৃতি মনে করিয়ে দেয়, এমন সব কিছু নষ্ট করে দিল। তার জন্য লেখা ডায়েরি আর তার একখানা ছবি এখনো আখির কাছে রয়ে গেছে। সবার চোখের আড়াল করে সেই স্মৃতিকে আখি এখানে এনে লুকিয়ে রেখেছিল। এবার ছবিটা বের করলো আখি ডায়েরির ভিতর থেকে। হাত বুলালো সেই ছবির ওপর, ধিমি স্বরে বলল, ভালো আছেন না ডক্টর সানিয়াকে নিয়ে? সুখে হয়তো সংসার করছেন। কপাল তো আমারই খারাপ ছিল। যাই হোক, আপনি সুখে থাকুন সব সময়, চেয়ে এসেছি আর আগামীতেও চাইব। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠল। আখি ডায়েরিটা হাতে নিয়ে ফোন রিসিভ করলো। অচেনা নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ফোনের ওপাশ থেকে কোনো উত্তর না আসা আখি আবারও বেশ বিরক্তি নিয়ে বলল, কে বলছেন? ফোন করে কথা বলছেন না কেন? কথা বলা কি জরুরি? অনুভব করে নিতে পারো না আমায়? ছেড়ে তো চলে গেলে, একবারও কি মনে পড়ে না আমার কথা? লম্পটদের কথা মনে করার টাইম আখির নেই। ফোন কেটে দিল আখি, সাথে সাথে ব্লক করলো আদ্রিসকে। পরের বার ফোন দেওয়ার পেল না আখিকে আদ্রিস। মনের অস্থিরতা আরও বেড়ে গেল। নতুন সিম কিনেছিল আখির সাথে যোগাযোগ করবে বলে, কিন্তু আখি সে রাস্তাও বন্ধ করে দিল। এতটা পর কিভাবে করতে পারলো আখি তাকে? সারা দিন বারবার ফোন করা আখি, বাহিরে কোথাও আসলে বারবার মেসেজ করা আখি, আজ তার সাথে যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দিয়েছে। এদিকে আখির সাথে কথা না বলে, তাকে না দেখে সব কিছু অনর্থক লাগছে আদ্রিসের কাছে। কি করে পারছে আখি থাকতে তাকে ছাড়া? সে তো কোনো কাজে মন বসাতেই পারছে না।
তখনই হৃদিকার কল এলো আদৃশের নাম্বারে। কেন যেন কলটা উঠানোর মন চাইল না, তাই উঠালোই না, বরং ভাবতে থাকলো আখিকে কেমনে ফিরানো যায়। আখি নিয়ে এলো নিজের সে ডায়েরিটা নিজের সাথে করে। আদ্রিত কখনো তাকে ধোকা দেয়নি, যথেষ্ট মর্যাদা দিয়েছিল আখিকে। চাইলে সে আখির মন নিয়ে খেলা করতে পারত, নোংরা করতে পারত আখির ভালোবাসা, কিন্তু আদ্রিত যে সেরকম ব্যক্তিই নয়। হ্যাঁ, আখি আর কখনো আদ্রিতের জীবনে ফিরে যেতে চায় না, আর না তো আদৃশের জীবনে ফিরবে। এমনকি সে জীবনে আর কোনো পুরুষই চায় না। একা জীবনটা কাটাবে নিজের মতো করে। কোনো অনাথকে দত্তক নিয়ে তাকে নিজের নাম দেবে ভেবে নিয়েছে। তবে আদ্রিতকে নিয়ে তার মনে জমে থাকা সম্মান কখনো কম হবে না। তাই তার এই শেষ স্মৃতি আখি আর নিজ থেকে দূর করে রাখবে না। তাই নিজের কক্ষের কাবাড এনে রেখে দিল তা সযতনে। দিন শেষে বাড়ি ফিরল আদৃশ। আজ বাড়িতে প্রবেশ করতেই যেন মন চাইল না। ঘরে প্রবেশ করতেই মনে হলো পুরো বাড়িটা কেমন খাঁকা করছে। আখি ব্যতীত বাড়িটা যেন চিনি ছাড়া চা। আখির হৈহুল্লোর হাসি তামাশায় যে বাড়িটা ভরে থাকতো সবসময়। কাজ থেকে ফেরার পর বাড়িতে প্রবেশ করতেই দেখতে পেত আখির হাসি মাখা মুখখানা, যা প্রশান্তি দিত আদৃশের মনে। আজকে হৃদিকার চেহারা দেখে সে প্রশান্তিটা আসলো না তার। তবে কেন? সে তো হৃদিকাকে ভালোবাসে, তবে সে প্রশান্তি কেন পেল না? আদৃশের ভাবনায় ছেদ ফেলে হৃদিকা বলল, আদৃশ, ফ্রেশ হয়ে নাও, খেতে দি। না ময়না পাখি, খাবো না, খেয়ে এসেছি, তুমি গিয়ে বরং শুয়ে পড়ো। কথাটা বলে হৃদিকাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সোজা তার কক্ষে চলে গেল আদৃশ। হৃদিকা সেভাবেই তাকিয়ে রইল আদৃশের দিকে, আর মনে মনে কি যেন ভাবতে থাকলো। পরদিন সকালে, কি হলো গো, এত সময়ে তো আমার ছেলে এসে পড়ার কথা। আরে শায়লা, উত্তেজিত হয় না তো, বলেছে তো দেশে এসে গেছে, ট্রাফিকে আটকা পড়েছে। ইস, কবে যে আমার ছেলেটা আসবে। আজ জ্যাম লেগেছে বড্ড। পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটো গাড়ি। একটাতে আদ্রিত নামক এক অস্থির হৃদয়ের পুরুষ বসে আছে, যে তার অসুস্থ মায়ের কাছে যাওয়ার জন্য বেকুল। অপরটাতে এক রমণী, নাম তার আখি, সে তার দায়িত্ব পালনে যাওয়ার জন্য প্রহর গুনছে। দুজনেই অপেক্ষায় মশগুল। তবে এরা জানে না, চোখ হটিয়ে যদি একবার পাশের গাড়িটার দিকে দৃষ্টি দেয়, তবে তাদের 6 বছরের অপেক্ষারই অবসান ঘটতে পারে। গাড়িতে বসে ফোন ঘাঁটছে আখি, তবে গাড়িতে বসে বেশ বিরক্ত হচ্ছে আদ্রিত। ট্রাফিক ছাড়ার নাম নেই। এদিকে নিজের মনকে সান্ত্বনা প্রদানও ব্যর্থ হচ্ছে সে। মায়ের এমন অবস্থা সম্পর্কে জেনে মা পাগল ছেলে কেমনেই বা ভালো থাকবে। বিরক্তিতে আশপাশ করছে আদ্রিত। হঠাৎই আদ্রিতের চোখ আটকা পড়ল পাশের গাড়ির ওপর। প্রবল হাওয়া বইছে তখন। বৃষ্টি নামবে হয়তো, তাই তার আগমন বার্তা দিয়ে যাচ্ছে। সুন্দর এই লগনে সুন্দরী এক রমণীর চুল হাওয়াতে দুলছে। অনেকটা একপাশ হয়ে এক হাতে ফোন টিপছে, অপর হাতে চুলগুলো সামলাতে ব্যস্ত সে রমণী। চেহারার ওপর থেকে চুল সরাতেই পারছে না এমন হাল। আদ্রিতের আখি যুগল স্থির হয়ে রয়ে গেল সেই রমণীর ওপর। বুকটা ধুকধুক করতে শুরু হলো তার। কেমন জানি চেনা জানা এক অনুভূতি তার শরীরে দোল খাইয়ে যাচ্ছে। সেই হাত, সেই চুল, তার পাশে থাকা সে অনুভূতি, খাপছাড়া বাতাস, যে আজ আদ্রিতের বিপক্ষে যাবার পণ করে এসেছে। শত চেষ্টার পরও আদ্রিত নামক যুবক দেখতে সক্ষম হচ্ছে না সে রমণীর চেহারাখানা। আখির বাতাস বেশ পছন্দ, তাই ফোন রেখে বাতাসের দিকে যে দিকটা আদ্রিত বসে আছে সেদিকেই ফিরবে। ঠিক তখনই ট্রাফিক ছেড়ে দিল, যাতে করে আদ্রিতের গাড়ি তার ড্রাইভার আগে ছেড়ে দেয়। আদ্রিত জানালা দিয়ে তাড়াতাড়ি বাইরে দেখল, সেই গাড়িটা আর খুঁজে পেল না। নিরাশ হলো আদ্রিত। সে কি সত্যি আখি ছিল? তবে কি তার আখিকে এত পাশে পেয়েও একবার নয়ন ভরে দেখার ভাগ্য জুটিয়ে উঠতে পারল না আদ্রিত? আখি তার লয়ারের সাথে কথা বলে নিয়েছে। ডিভোর্সের কাগজ ছিঁড়ে দিয়েছে আদৃশ, যার ফলস্বরূপ তাদের এখনো ডিভোর্স হয়নি। তাই তাকে আবারও কাগজ বানাতে হবে, নয়তো আদৃশকে তা করার জন্য বাধ্য করতে হবে। আর আদৃশ না মানলে তার উপর কেস করবে ভেবে নিয়েছে আখি। বাড়ি ফিরে মাকে সুস্থ সবল দেখে বেশ রেগে গেল আদ্রিত। মাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে বলে তাকে বাড়িতে আনিয়ে নেওয়া হলো।
মা তো ছেলেকে দেখে মহা খুশি, তবে বেশ নারাজ হলো আদ্রিত। একটা লিমিট থাকে মা, তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। সব কাজ ফেলে চলে এসেছি। মনে কি কি দুশ্চিন্তা আসছিল আমার। এমন নাটক তুমি করাতে পারলে মা। আর বাবা, তুমি তুমি এত বড় মিথ্যে নাটকে কিভাবে জড়াতে পারলে? তুমি জানো আমি মিথ্যে কথাটা অপছন্দ করি। তুই যে একদম দেশে আসতেই চাইছিলি না, তাই বাধ্য হয়ে আমাদের এমনটা করতে হয়েছে বাবা। মায়ের অনুভূতি তুই কি বুঝবি? মাকে ভালোবাসলে 6টা বছর এভাবে দূর দেশে পড়ে থাকতি না। আজ যদি সত্যি হার্ট অ্যাটাক করে মারা যেতাম, তবেই হয়তো ভালো হতো। শায়লা মির্জা আবেগে মিশ্রিত হয়ে কান্না করে কথাগুলো বলে গেলে তা বেশ আঘাত করে আদ্রিতের মনে। ছুটে গিয়ে মাকে বুকে জড়িয়ে নেয়, বলতে লাগে, মা আর কখনো এমন কথা বলবে না। আল্লাহ যেন আমার আগে আমার মা বাবাকে এই পৃথিবী থেকে না নেন। আমি সহ্য করতে পারবো না। পাগল ছেলে আমার, তোকে আল্লাহ যেন দীর্ঘজীবী করেন, এটাই দোয়া চাই। আমি প্রতি মোনাজাতে ফিরে এসেছিস আর কখনো যাস নেই মায়ের বুক খালি করে। থেকে যাওয়ার কথায় বেশ ফিকে ভাব এলো আদ্রিসের চেহারায়। তবে বর্তমানে এ নিয়ে আর কথা বাড়ালো না আদ্রিত। ফ্রেশ হবে বলে নিজ কক্ষের দিকে চলে গেল। আজ কেন যেন বড্ড মনে পড়ছে আখির আদ্রিতের কথা। 6 বছর পর আজ প্রথম এভাবে আবার আখি মনে করছে আদ্রিতকে। তবে কেন? ও তো আখির প্রাক্তন। ওকে তো ভুলে গেছে আখি। তাকে কেন মনে করবে? না, সে তাকে মনে করবে না। তার জীবনে তো অন্য কেউ আছে, যাকে নিয়ে সুখে আছে সে। তার সুখের জন্যই তো আখি তাকে ছেড়ে চলে এলো। অন্য নারীর প্রেমে যে সে নিজের ভাগ বসাতে চায়নি সে হৃদিকার মতো কারো ভালোবাসা কেড়ে নিতে। তাই তো চলে এসেছিল সেদিন। ভেঙে পড়েছিল বড্ড। আদ্রিস না থাকলে হয়তো সে প্রেম দহনের বেড়াজাল থেকে কখনো বেরোতে সক্ষম হতো না আখি। একজনকে ভুলতে অন্যজনের সাহারা নিতে গিয়ে তাকে মনে জায়গা দিয়ে গেল আখি। সেটা ছিল আখির জীবনের সব থেকে বড় এক ভুল। তখন সে অবুঝ মন যে এত কিছু বুঝতো না। ভুলের মাসুল এভাবে দিতে হবে জানলে সে পথে পা বাড়াতো না আখি কবু। জীবনে কখনো কারো কাছে সাহারার খোঁজ করতে নেই। নিজেকে সামলে নেওয়া নিজেকেই শিখে নিতে হয়। দেরি করে হলেও আখি বুঝতে সক্ষম হয়েছে বিষয়টা। আর সেই ভুল আখি আবার কখনো করবে না, মস্তিষ্ক মনে গেঁথে নিয়েছে। আদ্রিস কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আজকে মনটা বেশ ফুরফুরে। আখির রাগ ভাঙাতে যাবে ভেবে নিয়েছে। ওকে তার কাছে নিয়ে আসবেই। আখি ছাড়া যা আদ্রিস সব দিক থেকেই অচল। গতকাল রাত্রে তো আখির স্মৃতি তাকে বড্ড বেশি বিরক্ত করেছে। তাই সকাল সকাল আখির দিদার করবে বলে বেরিয়ে যাচ্ছে। হৃদিকা হঠাৎ করে এসেই তাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। কাজে যাবে বুঝি? তার আগে আমাকে একটু আদর দিয়ে যাবে না? কই, আখিকে তো কাজে যাওয়ার আগে রোজ তার কপাল ও গালে ভালোবাসার পরশ দিয়ে যেতে। ও না চাইলে জোর করে দিতে। আমাকে দিবে না? আদ্রিস ওকে নিজে থেকে ছাড়িয়ে সন্দেহপ্রবল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি আমার আর আখির ওপর নজর রাখতে? আদ্রিসের প্রশ্নে হৃদিকা এক প্রকার বিষম খেল। তবুও নিজেকে সামলে উত্তর দিল, ওই আসলে আখি বলেছিল এসব। এখন তো আমিও তোমার স্ত্রী, আমাকেও দাও তেমনটা। দেখো হৃদিকা, আমি আগেও বলেছি আখি আর তুমি এক নও আমার জন্য। এ অভ্যেসটা আমার আখিকে নিয়ে, আর সেটা আমি বদলাতে চাই না অন্য কারো সাথে। কোথাও যাওয়ার আগে আখির ছোঁয়া পেতেই মন বেশি করে চায়। প্রথম থেকে ওর ছোঁয়ায় আমি আমার ব্যস্ত দিনের শুরুটা করে থাকি। তাই তাতে অন্য কারো অবস্থান দিতে চাই না। রাগ করো না ময়না পাখি। এই দেখো, ভালোবেসে তো গালে হাত রেখেছি, খুশি হওনি? হৃদিকা মুখ ভার করে দাঁড়িয়ে রইল। তাই আদ্রিস এবার ওকে খুশি করতে নিজের বুকে জড়িয়ে নিল। এবার তো খুশি। খুশি না হলো ধিমি স্বরে বলে আদ্রিসকে সম্মতি দিল হৃদিকা। আদ্রিস এবার হাসি মুখে কক্ষের বাইরে চলে আসলো। নিচে এসে দেখতে পেল সাংবাদিক কলি এসে বসে আছে তার অপেক্ষায়। আরে কলি, তুমি হঠাৎ এতদিন পর? না এমনি আসলাম আদ্রিস, তোমার নতুন বিয়ের কথা শুনে আর নিজেকে আটকাতে পারলাম না। ভাবলাম দেখে যাই কে সে অঙ্গনা যে আখির জায়গা নিতে সক্ষম হয়ে গেল, কার ক্ষমতা আমারও ঊর্ধ্বে চলে গেল।
আদৃশ কলির জবাবে কি বলবে ভেবে পাচ্ছে না। তখনই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো হৃদিকা। কলি হৃদিকাকে দেখে প্রশ্ন করলো, ও তোমার নতুন বউ নাকি আদৃশ? কোনরূপ জবাব দিল আদৃশ। কলি এবার বেশ তাচ্ছিল্য নিয়ে বলল, হায় রে আখি, কি ফুটানি ছিল না ওর তোমাকে নিয়ে। তুমিও তো কম না, আমাকে পাত্তাই দিতে না, আর তলে তলে এত দূর। তা আমারও নাম্বার লাগতে পারে হৃদিকার পর, আশা করা যায়, তাই না? হা হা হা। কলি, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। তোমার অভদ্রতার জন্য আমি বাধ্য হব তোমাকে অপমান করতে। ও হ্যালো মিস্টার আদৃশ, অপমান আপনারা যা করার করে নিয়েছেন। এখন না হয় আমার পালা, প্রস্তুত থাকবেন। আর হ্যাঁ, আমার নাম্বারটা তো আছে। হৃদিকার পরে কাউকে লাগলে কলমি। নির্লজ্জের মতো অঙ্গভঙ্গিতে কথাটা বলে চলে গেল কলি। হৃদিকার বকখানা বেশ মোচড় দিয়ে উঠল। অন্য মেয়ের মুখে আদৃশের বিষয়ে এভাবে শুনে, তাই অন্য কোনো প্রতিক্রিয়া না করে আদৃশের দিকে কেমন এক অভিমানী ভঙ্গিতে তাকিয়ে রইল। আদৃশ্য যেন বুঝতে পারল তার চোখের বাণী। এগিয়ে গিয়ে হৃদিকার হাত ধরে বলল, আরে ওই মেয়েটা পাগল, বেহা, ওর কথা মনে নিও না তো। আখির পর আমার জীবনে তুমি এলো, তোমার পর কেউ আসবে না, প্রমিস। এখন চলি কেমন? কথাটা বলে আদৃশ চলে গেল, তবে মনে পেল না সান্ত্বনা হৃদিকা। ডাগর ডাগর চোখে জল জমা হলো মুহূর্তে। আদৃতের মনে শান্তি এক মুহূর্তের জন্য খেলা করে যেতে পারছে না। ট্রাফিকের ওই মুহূর্তটা ভুলতে পারছে না আদৃত। মনে উঠছে হরেক প্রশ্ন। সেই মেয়েটি কি সত্যি আখি ছিল? 6 বছর পর দেশে ফিরে আখির দিদার করার জন্য তার আখি যুগল যে বড্ড উঠে পড়ে লেগে গেছে। মনকে আর শান্ত রাখতে পারছে না। না, সে তো আখির সামনে যাবে না। চায় না আখি তার সুন্দর জীবনে তিক্ত অতীতের ছায়ায় নিরাশতা ভোগ করুক। তাই নিজেকে সামলাতে আবারও নিজের ডায়েরি খুলল। আখির স্মৃতিতে বিভোর থাকা ক্ষণগুলো যে সে ডায়েরিতে ফুটিয়ে তুলে প্রায়, তাতেই যে মনে অল্প প্রশান্তি নিয়ে আসতে পারে। আজও তাই করতে চাইল, তবে লিখতে গিয়ে ডায়েরির শেষ পাতায় চলে এলো আদৃত। বেশ বিরক্ত করলো আদৃতকে উক্ত দিক। প্রেয়সীকে নিয়ে ভালোবাসার মোহিত ক্ষণে কোনো কিছুর কমতি সহ্য হয় না আদৃতের। তাই উঠে বেরিয়ে গেল গাড়ি নিয়ে নতুন ডায়েরি আনার প্রয়োজনে। সংসার আর হাসপাতাল দুটোতে কেমন জানি গুলিয়ে গেছিল আখি। হাসপাতাল পরে তার সমস্ত সময় ছিল আদৃশের জন্য, তাই নিজের জন্য আলাদা সময় বের করার সুযোগ ছিল না তার। আদৃত জীবন থেকে চলে যাওয়ার পর ডায়েরি লেখাটা একরকম ছেড়েই দিয়েছিল আখি। আজ হঠাৎ করে ডায়েরি লিখতে মন চাইল আখির। একাকিত্ব জীবনের নতুন ক্ষণগুলো ফোটাবে, তাতে ভাবনাটা মস্তিষ্কে নাড়া দিতেই চলে এলো একটা ডায়েরির খোঁজে। এটা 6 বছর আগের সেই দোকান। সেখানে প্রবেশ করতেই পুরাতন স্মৃতি কেমন করে জানি মন নাড়িয়ে গেল। প্রবেশ করতেই আখির চোখ গেল একটা ডায়েরির ওপর। হাত বাড়িয়ে সেটা আনবে, তখনই সেটাতে অপর পাশ থেকে অন্য একজন ধরে নিল। আচমকা টানে দুজনই একে অপরের দিকে তাকিয়ে স্থির হয়ে রইল। সেই চেহারা, সেই ব্যক্তিত্ব, সেই মনের অনুভূতি যা 6 বছর আগে কোথাও হারিয়ে গেছিল। দুজনেরই মুহূর্ত যে থমকে গেল এখানে। নিজেরা নিজেদের দ্রুত গতির সেই বুকের কম্পনটা আজ আলাদা করে অনুভব করতে পারছে। পাগল করা সেই ধ্বংসাত্মক অনুভূতি দুজনেরই চোখে প্রেম অনলের যোগান দিল। জলরূপে তা ভরে গেল নয়ন জুড়ে। বেরিয়ে আসার উপক্রম হলো। ধরে আসা গলায় থমকে যেতে চা অধরে দুজনেই বাণী ফুটিয়ে নিল একে অপরের নাম, ডক্টর আদৃত, আখি। দুজনের ধ্যান ভঙ্গ করে দোকানদার বলে উঠল, আরে ভাইয়া আপু, আপনারা আজ এত বছর পরে আবারও দুজন একসাথেই। সেদিনের ঘটনা আমি এখনো ভুলিনি। হা হা। তা আজকে কিন্তু এই ডায়েরির একটাই পিস রয়ে গেছে, যে কোনো একজনকে ত্যাগ স্বীকার করতে হবে। দোকানদারের কথার প্রত্যুত্তরে আদৃতের দিকে দৃষ্টি প্রখর রেখে আখি বলে উঠল, ত্যাগ তো শুধু আখিই করে এসেছে, আর আজও করবে। অতঃপর আখি ডায়েরিটা ছেড়ে দিয়ে ছুটে পালিয়ে আসলো সেখান থেকে। চোখের জলগুলো বাধাহীন হয়ে নেমে এলো। আদৃত ভাবলেশীন হয়ে দাঁড়িয়ে রইল। চোখ বেয়ে তারও অজস্র জল নেমে এলো। আখি বাড়ি চলে গেল।
চোখের জল আর বইতে দিল না, যন্ত্রণাকে গায়ে মাখিয়ে নিল। নিজ কক্ষের কাভার থেকে আদ্রিতকে নিয়ে লেখা ডায়েরিটাও স্টোররুমে নিয়ে গেল নিজ হাতে। ওখানের একটা তাকের ওপর ডায়েরিটা রেখে দিল। খুব যত্ন সহকারে অল্পক্ষণ ডায়েরিটার ওপর দৃষ্টি স্থির রেখে বলল, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি ডক্টর আদ্রিত। আপনি জীবন থেকে চলে যাওয়ার পর নিজেকে গোছাতে অনেক সময় লেগেছে আমার, অনেক শ্রম দিতে হয়েছে আমায় সে প্রচেষ্টায়। এতটাই ভেঙে পড়েছিলাম যে নিজের প্রাণ ত্যাগ করার চিন্তা করতে দ্বিধাবোধ করিনি। হ্যাঁ, সেদিন মরতে বসেছিলাম আমি, তবে আদ্রিস হয়তো নিজে ভেঙে চুরমার করবে বলে বাঁচিয়ে নিয়েছিল। আপনাকে ছাড়া কখনোই দ্বিতীয় জনের চিন্তা আমি করিনি, আর না চেয়েছি তা করতে। আদ্রিস তো মাতোয়ারা ছিল আমার প্রেমে, আমার নামে পাগল। বন্ধু হিসেবে ছায়ার মতো পাশে ছিল আমার সর্বক্ষণ। ভালো লাগতো তাকে, কিন্তু কখনো ভালোবাসার অনুভূতি আসেনি তাকে নিয়ে। ও তো ভালোবাসতে বাধ্য করেছিল আমায়। আমি তাকে ফিরিয়ে দিলে সে আমার প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিতে চেয়েছে। তখন ওর মধ্যে আমি নিজেকে দেখেছি, নিজের কষ্টটা উপলব্ধি করতে পেরেছি। ও আমাকে এত বড় যন্ত্রণা কাটিয়ে উঠতে সক্ষম করেছিল, তাই আমি পারিনি সে একই যন্ত্রণা ওকে ফিরিয়ে দিতে। জীবন তার থমকে থাকে না, ওর পাশে গেলে আমার মনের যন্ত্রণা অনেকটা কম থাকতো। তাই নিজের যন্ত্রণা ভোলা আর তাকে সেই কষ্টের বেড়াজালে পড়তে না দেওয়ার প্রচেষ্টায় আমি এগিয়ে যাই জীবনে। ভেবেছিলাম আর কখনো কাউকে ভালোবাসবো না, কাউকে জীবনে জড়াবো না। ভাবনার বিরুদ্ধে গিয়ে জীবনে ভালোবাসার ফুল দ্বিতীয়বারে ফুটলো আমার। আদ্রিসের প্রতিদান দিতে গিয়ে নিজেকে দ্বিতীয় সুযোগ দিলাম আমি। ওর সাথে থাকতে গিয়ে, মনকে ওর সাথে মানিয়ে নিতে গিয়ে ভালোবাসার বেড়াজালে আবদ্ধ হলাম আবারও। মন ভাঙার কষ্ট দ্বিতীয়বার সহ্য করার ভয়ে ওর প্রেমে সব ত্যাগ স্বীকার করলাম। ওর হাত ধরে চলে আসলাম বহুদূর, তবে নিয়তি যে ঘুরিয়ে এনে সেই পীড়াটাই আমাকে ফিরিয়ে দিল। কেন ছেড়ে চলে গেলেন আমায়? আজ আপনি থাকলে হয়তো এত কিছু হতো না আমার সাথে। অনুভূতির মার পেঁচে এভাবে গুলিয়ে যেতাম না আমি। কখনোই আদ্রিস আসতো না আমার জীবনে, আর আমার এই পরিণতি মোটেও হতো না। এই কথাগুলো বলে দীর্ঘ এক নিঃশ্বাস ত্যাগ করল আখি। চোখের অবাধ্য জল মুছে বলল, আবার 6 বছর পর আপনাকে এভাবে আবারও দেখতে পাবো ভাবিনি। তবে সত্যি বলতে কি জানেন, আপনাকে ছাড়া বাঁচতে শিখে গেছি, আর আদ্রিসকে ছাড়াও এখন বাঁচতে শিখে নিতে হবে। এই জীবনে আর কখনো কাউকে জড়িয়ে নিব না। আপনারা ভালো থাকেন দূর থেকেই চাইব। অতঃপর পুরনো সকল তিক্ত স্মৃতির ভার স্টোররুমের ভিতরে রেখে বাহির থেকে তালা দিল আখি। নিজ কক্ষের দিকে যেতে নিলে এক কাজের লোক এসে বলল, ম্যাম, আদ্রিস নামের কেউ আপনার সাথে দেখা করতে এসেছেন। আপনার সাথে দেখা করতে চান উনি। ওকে বলো চলে যেতে, আমি দেখা করতে চাই না ওর সাথে। গার্ডদের বলে দাও ও যাতে কোনোরূপ বাড়িতে ঢুকতে না পারে। কথাটা বলে আখি কক্ষে চলে এলো। আখির এত পাশে এসেও তাকে এক পলক দেখতে পাওয়া ভাগ্যে জোটাতে পারল না আদ্রিস। কাজের লোকের কথা অনুযায়ী গার্ডেরা তাকে বাড়িতে ঢুকতেই দিল না আদ্রিসের অনেক জোরাজুরির পরেও। রাস্তায় দাঁড়িয়ে অসহায়ের মতো ফ্যাল দৃষ্টিতে আখির বাড়ির দিকে তাকিয়ে আছে। কোথাও দিয়ে যদি আখির একটা ঝলক দেখতে পায়। বাড়ির বাইরে আদ্রিস দাঁড়িয়ে আছে। আজ 2 দিন ধরে তাকে দেখে চোখ জুড়ায় না আখির। বুকটা কেমন আনচান করে, নিজের চোখগুলো যেন অবাধ্য হয়ে যায় বারবার। এবার হুট করেই তো কাউকে মন থেকে মুছে ফেলা যায় না, সে যতই ক্ষত দিয়ে আসুক না কেন। তাই মনের অল্প সান্ত্বনার সন্ধানে বারান্দার এক পাশে গিয়ে দাঁড়িয়ে বাহিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করল আখি। যদি আদ্রিসের অগোচরে হলেও তাকে এক নজর দেখার সুযোগ পায়। আশটা নিয়ে বাহিরে তাকালে রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখল তার মন জুড়ে বসবাস করা সেই বিশ্বাসঘাতক পুরুষকে। বুকে চিনচিন ব্যথা অনুভব করতে পারছে আখি। চোখ দিয়ে আবারও জল নেমেছে। অপেক্ষার অবসান ঘটে গেল আদ্রিসেরও। মনের সে অসীম আকাঙ্ক্ষা এক নিমিষে পূরণ হয়ে গেল। ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক ফুটে উঠল তার হৃদহরণী। তার ফুলপরীকে সে অবশেষে দেখতে পেল। আদ্রিসের সাথে চোখাচোখি হতেই সেখান থেকে পালিয়ে গেল আখি। নিরাশতা চেয়ে গেল আদ্রিসের মনে। মুখের হাসিটা পলকে উদা হলো। দৃঢ় বিশ্বাসের সহিত বলল, আমি জানি আখি, তুমি আমাকে ভালোবাসো।
তার পরিধি কতটুকু তা পরিমাপ করার ক্ষমতা আল্লাহ তাআলা ব্যতীত কারণেই। আমি জানি তুমি আমার থেকে দূরে থাকতে পারবে না, তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আর তুমি আসবেই। অনুভূতির তলে দমে পড়ে কাঁদছে আঁখি। আদৃশের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো আবারও চোখের সামনে আনাগোনা করতে শুরু হয়েছে। কান্নায় ভেঙে পড়ে বেশ চিৎকার করে বলছে, কেন আদৃশ, কেন কেন এমনটা করলে? কেন কেন এই জীবনে আসলে? আর কেন এভাবে ছেড়ে চলে গেলে? আমি তো তোমাকে জীবনে চাইনি। নিজে থেকে কেন আসলে আমায় আশ্রয় দিতে? আর কেন নিজে থেকে আমার জায়গায় অপরকে বসিয়ে দিলে? এটাই কি ভালোবাসা ছিল তোমার আমার প্রতি? একসাথে কি দুজনকে আদৌ ভালোবাসা যায়? অপরকেই যখন নিয়ে এলে, তবে কেন এখন আমার পিছনে পড়ে আছো? কিভাবে আশা করো আমি তোমার পাশে অন্য কাউকে মেনে নিব? তা মেনে নিতে পারা কি খুব সহজ? অসাধ্য কিছু নয়। না আদৃশ, তোমার পাশে কখনো কাউকে মেনে নিতে পারবো না আমি। এতে তোমাকেও ছাড়তে দ্বিধা নেই আমার। যার শরীরে অন্য নারীর ছোঁয়া, সে আর যাই হোক আমার হতে পারে না। মধ্যরাতে ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছে কলি। হেল দোল খেয়ে এসে বিছানায় গা এলিয়ে দিয়েছে। ভাড়া এই বাড়িতে একা থাকে কলি। আজকে অতি খুশিতেই ড্রিঙ্ক করেছে সে, কারণ আগামীকাল সকালে আঁখি আদৃশের ওপর থেকে তার অপমানের শোধ তুলবে তাদেরই ব্যক্তিগত খবর ফাঁস করে। অতিরিক্ত খুশিতে মনের সুখে বিছানায় এসে ঢলে পড়েছে শান্তির এক ঘুম দিবে বলে। এদিকে ঘরের বাতি বন্ধ করতে ভুলে গেছে সে। ঘুমে ব্যাঘাত ঘটায় উঠে আসে বাতি বন্ধ করার সুবিধার্থে, কিন্তু সুইচে হাত দেওয়ার পূর্বেই পুরো ঘরে অন্ধকার ছেয়ে যায়। বিদ্যুৎ চলে গেছে ভাবে কলি। তখনই কক্ষে কারো উপস্থিতি টের পায় সে। বেশ ঘাবড়ে গিয়ে ফোনের টর্চ জ্বালতেই পিছন থেকে মাথায় ভারী কিছুর আঘাত পায় সে। মুখ থুবড়ে পড়ে ফ্লোরে। মাথায় হাত দিয়ে কোনোরূপ পাক ফিরে দেখার প্রচেষ্টা করতে লাগলো সেই ঘাতকারী ব্যক্তিকে। ফোনটা হাত থেকে ছিটকে পাশেই পড়ে গিয়েছিল তার। টর্চের আলোয় রুমটা অল্প প্রজ্বলিত হলো। সে আলোয় সে স্পষ্ট দেখতে পেল কালো হুডি পরিহিত কেউ একজন তার সামনে দাঁড়িয়ে। মুখে কালো মাস্কের উপর থেকে অন্ধকার কম নয়, তাই তাকে একদমই চিনতে পারছে না কলি। কালো হাত মোজা আবৃত হাতে ধারালো একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। কলির মনে বড্ড ভয় যোগান দিল। মৃত্যু ভয়ে বুকের কম্পনের গতি বেড়ে গেল। কাঁপতে থাকা অধরে জিজ্ঞেস করলো, কে তুমি? আমাকে কেন মারছ? প্রমত্ত অঙ্গনা, তোর মৃত্যু। প্লিজ আমাকে মেরো না। আমি তোমার কি ক্ষতি করেছি? জবাবদিহি করা আমার পছন্দ না। কলিকে আর কিছু করার বা বলার সুযোগ না দিয়ে তার মুখ চেপে ধরে টান দিয়ে ছুরি চালিয়ে দিল সেই অজ্ঞাত ব্যক্তি কলির গলা বরাবর। মৃত্যু যন্ত্রণায় মোচড়াতে শুরু করলো কলি। ভেজা নয়নে রাতের আধারের ঘনত্ব মাপছে আদৃত। আজকের রাতে যে চাঁদটা লুকিয়ে গেছে মেঘাতলে, তারারাও যেন আজ দেখা দিবে না পণ করেছে। খুটখুটে অন্ধকার এক রাত, ঠিক যেন আদৃতের জীবনেরই বাস্তবতা। চাঁদ ব্যতীত রাত যেমন ঘন অন্ধকার, এক দুঃস্বপ্ন, আঁখি ব্যতীত আদৃতের জীবনও যে ঠিক তাই। আর 6 বছর পরে ভালোবাসা সে মানুষটাকে এত কাছ থেকে দেখে কোনো মতেই তার স্মৃতি কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে না। চোখের জল থামার নামই কই নিতে চাইছে। বুকের হওয়া ব্যথার পরিমাণ কাউকে বলে বোঝানো সীমান্ত পেরিয়ে গেছে। অসীম এই পীড়ার চাইতে তাৎক্ষণিক মৃত্যুটা হয়তো বেশ সহজ, এমনটাই মনে হচ্ছে আদৃতের। বেঁচে থাকার সব আশই মরে গেছে তার, চেয়েও যে মরতে পারে না। মা বাবা, দায়িত্ব আর দিনের কাছে বাধা পড়ে আছে যে আদৃত। তবে এভাবে বেঁচে থাকা মৃত্যু যন্ত্রণার চাইতেও ভয়াবহ লাগে তার কাছে। রোজ প্রেম দহনে পুড়ে মরতে হয় আদৃতকে। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকাই হয়তো তার কপালের লিখন। বাস্তব জীবনেও কেউ কারো ভালোবাসা এতটা তলায়, নিজে কাউকে ভালোবেসে এতটা গভীরে চলে না গেলে কখনোই তা মেনে নিত না আদৃশ। ভাবনার ফাঁকে হঠাৎ পাশে কারো উপস্থিতি পেয়ে তার অগোচরে চোখ মুছে নিল আদৃত। আদৃতের কাঁধে হাত রেখে বলল সিয়াম, জীবনের 30 বছর পার করে দিলি আদৃত। আজকাল তো ছেলেমেয়েরা 15টা বছরও অপেক্ষা করতে পারে না। প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়, জীবনে নতুন মানুষের আগমন ঘটায়। সেখানে জীবনের 30টা বছর তুই একা পার করে দিলি। আঁখিও তো বিয়ে করে নিয়েছে। তোকে তো আঁখি পাগলের মতো ভালোবাসতো। জানি না কেন তোকে ছেড়ে দিল।
তাও তো নিজের জীবনে এগিয়ে গিয়েছে আখি। জীবন কারো জন্য আটকে থাকে না ধৃত। দ্বিতীয় সুযোগ জীবনকে কে না দিয়ে থাকে। দেখ, আমিও তো মিতালিকে কত ভালোবাসতাম, কিন্তু ও আমায় ধোঁকা দিল। আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে চলে গেল অন্যের হাত ধরে। ও চলে যাবার পর কতটা ভেঙে পড়েছিলাম মনে আছে তোর? তারপর আমার জীবনে এলো ইশিকা। তাকে পেয়ে নতুন করে ভালোবাসতে শিখলাম, বাঁচতে শিখলাম আবারও। নিজেই তো তুই তোর বোনকে আমার হাতে তুলে দিলি। আজ আমাদের বিয়ের 5টা বছর, 2টা বাচ্চা হয়েছে আমাদের। সুখে সংসার করছি আমি। কই, আমার জীবনে তো কোনো তিক্ততা রয়ে যায়নি। আমার কথা শোন, এত বছর পর যখন দেশে ফিরেছিস, তবে এবার বিয়েটা করে নে। নিজের জন্য না হলে আব্বু আম্মু ইশিকা এদের সুখের কথা ভেবে না হলে করে নে। বিষয়টা তোর জন্য সহজ বলে মনে হলো, আমার জন্য মোটেও সহজ না সিয়াম। আমি জীবনে একজনকে ভালোবেসেছি, আর আমার সে একজনকেই চাই। সে ব্যতীত জীবনে আমি চাইলেও কাউকে জড়াতে পারবো না। মৃত্যুর আগ অবধি আমি ওকেই চেয়ে যাব। আমি ওর জন্য বয়সের দোষ হতে পারি ওর এক সময়কার আদম্য এক কৌতূহল, কিন্তু ও আমার কাছে আমার ভালোবাসা। আমার চাই তো শুধু ওকেই চাই, ও নয় তো কেউ নয়। তুই আখির জন্য না তো ওর বয়সের দোষ ছিলি, আর না তো কোনো কৌতূহল। আখিও তোকে অতটাই ভালোবাসতো যতটা তুই বাসিস। জানি না আখি তোকে কেন ছেড়ে দিল, তবে যতটুকু আমি জানি, ওর ভালোবাসা তোর জন্য মিথ্যে বা কোনো মোহ ছিল না। জানি না কি ছিল, কেন আর কিভাবে, তবে এটাই সত্য, ও জীবনে অনেক এগিয়ে গিয়েছে। ওর জীবনে এখন আমার আর কোনো অস্তিত্ব নেই, আর আমি ওর সুন্দর জীবনে ব্যাঘাত ঘটাবো না। দূর থেকে ওকে ভালোবেসে যাব। তুই প্লিজ যা, এবার আমায় একা থাকতে দে। আর সবাইকে জানিয়ে দিস, আমাকে কেউ যেন বিয়ের জন্য জোর না করে। জানি না কি করে বসবো। পরদিন, স্যার আপনি বলেছিলেন শহরের বর্তমান সময়ের খ্যাত সার্জনদের লিস্ট আপনাকে দিতে। এখানে নাম করা 6 জনই বেস্ট। এদের মধ্যে ডাক্তার আখি শীর্ষে অবস্থান করছেন। আখি নামটা শোনা মাত্র ডক্টর আশরাফ খান বুকে তীরাঘাত অনুভব করলেন। অল্পক্ষণে চোখে বাসা বাঁধল জল। অবাধ্য সন্তানের নামের অবস্থান দেখে খুশিতে আত্মহারা হবে, না অগোচরে চোখের জল ফেলবে, না তার নামে তাচ্ছিল্যের কয়েকটা বাক্য জুড়ে দিবে, কোনো কিছুরই সঠিক দিশা পেলেন না ডক্টর আশরাফ খান। লোকটা আরও বলল, তাছাড়া ডক্টর লিমন উনিও আখি ম্যাডামের বরাবরই অবস্থান করছেন। ডক্টর আদ্রিত, উনি আমাদের এখান থেকেই ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। দীর্ঘ 6 বছর উনি আমেরিকাতে ছিলেন, সেখানেও উনি বেশ সফল ছিলেন, খোঁজ নিয়ে জানা গেছে। তাই ওনাকেও লিস্টে রাখা হলো। উনি গতকাল সকালেই দেশে ফিরে এসেছেন। কলির মরদেহ ফ্লোরে পড়ে আছে, নিষ্প্রাণ, চোখ উন্মুক্ত, চারিদিকে রক্তের ছড়াছড়ি। দেয়ালে রক্ত দিয়ে বেশ বড় করে লেখা, প্রমত্ত অঙ্গনা। কেসটা বিচলিত করলো ইন্সপেক্টর জিশানকে। 6 বছর আগে একজন পুলিশের লাশের পাশে তার রক্ত দিয়ে একই নাম লেখা পাওয়া যায়। অনেক তদন্তের পরও সে অজ্ঞাত খুনিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এর 2 বছর পর 3টে খুন হয় কয়েকদিন পর পর, আর তাদের লাশের পাশেও সে একই নাম পাওয়া গিয়েছিল, রক্ত দিয়ে লেখা, প্রমত্ত অঙ্গনা। আর আজ 4 বছর পর আবারও লাশের পাশে একই নাম। বেশ চিন্তিত করলো জিসানকে। কে এই প্রমত্ত অঙ্গনা? কেন সে এভাবে খুন করছে? আর এত নিখুঁত তার কাজ যে কোনো প্রমাণ এখন অবধি পুলিশ খুঁজে পায়নি তার বিরুদ্ধে। কক্ষের বারান্দার এক কোণে অবস্থান নিয়েছে আদৃশ। আজ অনেক দিন পর হাতে আবারও সিগারেট নিয়েছে। প্রতিটা নেশাক্ত চুমুক মনে করিয়ে দিচ্ছে আখির স্মৃতি। আচমকা উৎফুল্ল হাসিতে তার গালে ফুটে ওঠা সে টোলটা আজ খুব করে অধরে ছুঁয়ে দিতে মন চাইছে আদৃশের। চোখের সামনে ভাসছে আখির হুটহাট করে বেড়ানো দুষ্টুমিগুলো। কানে যেন বারবার বেজে উঠছে খিলখিল করে মুক্ত ঝরানো তার হাসির স্বর। আখির এভাবে আদৃশকে ছেড়ে না মেনে নিতে পারছেই না সে। জীবনে যতই যে এসে যাক না কেন, আখি যে তার জন্য আল্লাহ ব্যতীত সকল কিছুর ঊর্ধ্বে। আদৃশের জীবন জুড়ে এমন কিছু নেই যার স্পর্শ তাকে আখির কথা প্রতিনিয়ত মনে না করিয়ে দেয়। আখিকে ছাড়া এক একটা দিন 1000 বছরের সমান মনে হচ্ছে আদৃশের কাছে। আখিকে ফিরিয়ে তার আনতেই হবে। যতই যা অসাধ্য তাকে সাধন করতে হয় না কেন, সে করবে ভেবে নিয়েছে। হঠাৎ পিছন থেকে তাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরল হৃদিকা।
আদ্রিস সিগারেট ফেলে পাক ফিরে হৃদিকাকে বিনা বাক্যে বকে টেনে নিল। তার স্পর্শে আখির ছোঁয়া অনুভব করতে চাইল, তবে ব্যর্থ হলো। আখির ছোঁয়া পৃথিবীর এমন কোনো নারী নেই যার সংস্পর্শে গিয়ে ভুলে যাবে আদ্রিস। শান্ত গলায় বলল, এবার আমি আখিকে খুব ভালোবাসি হৃদিকা। আখির হাসপাতালে যাওয়ার রাস্তাটা পড়ে আদ্রিসের বাড়ির সামনে দিয়ে। ভালোবাসার মানুষটির বাসস্থানের সামনে দিয়ে যেত বুক কাঁপে আখির বারবার। কতটা হাস্যকর ব্যাপার! একসময় এটাই ছিল তার স্থায়ী ঠিকানা, তার স্বপ্নের মহল। সে মহল আর সেই রাজপুত্র উভয়ই যে এখন অন্য নারীর রাজত্ব। কথাটা ভাবনায় আসলে বুক ফেটে কান্না নামে আখির। রোজ যাওয়ার সময় বাড়িটার ওপর চোখ বুলিয়ে যায়। আজও সেদিকটায় যাওয়ার ক্ষণে চোখ উঁচিয়ে গাড়ির জানালা দিয়ে বাড়িটার দিকে তাকাতে চোখ গেল আঙ্গাঙ্গি করে দাঁড়িয়ে থাকা যুবক আর রমণীর ওপর। চোখে যেন মরিচ পড়ল আখির। বুকের ভিতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এক নিমিষে। তড়িৎ বেগে কান্না এলে ঠোঁট চেপে তা দমাতে চাইল। চোখ সরিয়ে নিল তাড়াতাড়ি সেই নোংরা দৃশ্য থেকে। আদ্রিস এতটা নিচে নামবে জানলে তাকে কখনো জীবনে জড়িয়ে নিত না। আজকে আখির তার বাবার বলা আদ্রিসকে নিয়ে কথাগুলো বড্ড মনে পড়ল। তার বাবা ডক্টর আশরাফ খান বলেছিলেন, নোংরাকে কখনো পরিষ্কার করে রাখা যায় না। যার বংশে নড়চড় তার ভবিষ্যতে প্রজন্ম মজবুত হবে কেমনে? শুধু শিক্ষা কারো ডিএনএ পাল্টে দিতে পারে না, বংশের দোষ থেকেই যায়। কথাগুলো হারে হারে আজ মিলে যাচ্ছে আখির জীবনের সাথে। তবে না, আদিল ভাইয়া তো এমন হননি। ওর শরীরেও তো একই বংশের রক্ত। আসলে সব কিছুই ব্যক্তিত্বের ওপর নির্ভর করে। হয়তোবা কাপুরুষ হতে বংশ লাগে না, কয়েকটা লক্ষণই যথেষ্ট। এসব ভাবনা দখলে পড়ে রাস্তা কাটাতে লাগলো আখির। আদ্রিসের বলা কথাটায় শরীরে জ্বলন শুরু হলো হৃদিকার। স্বামীর মুখে অন্য নারীর নাম, হোক না সে তার প্রথম স্ত্রী, স্বামী তো তারও স্বামী। ভাগ কোনো নারী অন্যকে দেয়। জ্বলনের ভাবনা ধামাচাপা দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করলো হৃদিকা। আদ্রিস আবারও বলল, আসলে হৃদিকা, ওকে কতটা ভালোবাসি আমি জানি না। শুধু জানি ওকে ছাড়া আমি থাকতে পারি না। দম বন্ধ লাগে আমার। ও কোনো মতেই ফিরে আসতে চাইছে না, কিন্তু আমিও হার মানব না। ওকে যে ফিরতেই হবে, তুমি দেখিনিও আসবে। হৃদিকা এবার মুখ উঁচিয়ে আদ্রিসকে বলল, এতই যখন ওকে ভালোবাসো তবে আমায় কেন আনলে জীবনে? কেউ সতীনের ভাগ মেনে নেয় না, আমি তো তাও মেনে নিয়েছি আখির কথা ভেবে, কারণ আমি ওকেও যথেষ্ট ভালোবাসি। একসাথে তো থাকতেই পারতাম, কিন্তু ও তো হিংসা করে চলে গেল আমায়। এতে আমার বা তোমার তো কোনো দোষ নেই। খবরদার, যদি ওকে হিংসুটে বলেছ তো ভুলে যেও না ও আমার প্রথম স্ত্রী, আমার মনের রানী। ওর বিরুদ্ধে কোনো একটা শব্দ সহ্য করব না আমি। আদ্রিস বেশ রেগে গিয়ে হৃদিকাকে নিচ থেকে ছাড়িয়ে দিল। কর্কশ স্বরে কথাগুলো শুনিয়ে চলে গেল। হৃদিকা বেশ অবাক হলো আদ্রিসের ওর সাথে করা এমন আচরণে। আজ 1.5 বছর ধরে আখি আদ্রিসের সাথে থাকছে হৃদিকা। কই, কখনো তো আখির সাথে এমন আচরণ করতে দেখেনি আদ্রিসকে। আখি বরং অনেক রাগ অভিমান করতো আদ্রিসের সাথে, কিন্তু আদ্রিস সে তো সর্বকালের বিভাগে ছিল আখির। তার রাগ অভিমান অনায়াসে মেনে নিত। কত আদর ভালোবাসা ছিল তার আখির প্রতি। তবে হৃদিকার ক্ষেত্রে তা কেন মিলছে না? হৃদিকাও তো তার স্ত্রী আখির নেয়, তবে কেন ভেদাভেদ? সেদিন আদ্রিসের সামনে আখি মারল হৃদিকাকে, কিন্তু আদ্রিস তো তাকে তেমন কিছু বলল না। আর আজ হৃদিকার বলা আখির বিরুদ্ধে অল্প একটা শব্দ সহ্য হলো না আদ্রিসের। আখি আদ্রিসের ডিভোর্সের খবর মিডিয়াতে চলে গেছে। কাজে পৌঁছানোর পর থেকে অনেক জবাবদিহিতার সামনে পড়তে হয়েছে আখিকে। চারোদিকেই খবরটা ছড়াছড়ি পেয়ে গেছে অল্প সময়ে। তবে উক্ত বিষয় থেকে বেশি চিন্তিত করছে আখিকে অন্য কিছু। কলি তো মারা গেছে, তবে খবরটাকে ফাঁস করলো। কলির মৃত্যু সংবাদের আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে সক্ষম হয়নি। উপর থেকে এসব সকাল হতে না হতেই ফেসবুকেই কলির মৃত্যু সংবাদ পায় আখি। যতটুকু আখি জানে, কলি খবরটা ফাঁস করেনি। তবে কে করলো এমনটা? প্রশ্নটা বড্ড বিরক্তি নিয়ে এলো আখির মস্তিষ্কে। কলির মৃত্যু, এদিকে আখি আর তার বিচ্ছেদের ব্যাপার, যা নিয়ে এখনো তাদের নিজেদের মধ্যে কথা হয়নি ভালো করে, তা মিডিয়ার চর্চার বিষয় হয়ে দাঁড়ালো। ইতিমধ্যে আশেপাশের লোক সমালোচনা শুরু করে দিয়েছে। বিষয়টা বড্ড লজ্জার লাগছে আদ্রিসের কাছে। কে ফাঁস করলো তবে ব্যাপারটা? কলি তো মারা গেছে, তার মৃত্যুর 16 ঘন্টা পর খবর বের হয়েছে।
তবে এমনও হতে পারে খবরটা কলি আগে তার স্টাফকে দিয়ে রেখেছিল আর তারাই খবরটা ফাঁস করেছে। এমন ভাবনা এলো আদৃশের মনে। কিন্তু চিন্তার বিষয় হলো কলিকে মারল কে? তাও তার কক্ষের দেয়ালে প্রমত্ত অঙ্গনা লেখা পাওয়া গেছে। আদৃশ অনেক সময় আদর করে আখিকে প্রমত্ত অঙ্গনা বলে ডাকত, কারণ আখি আদৃশকে নিয়ে বেশ পাগলামি করতো তাই। কিন্তু তার আখি কারো খুনও করতে পারে না, জানে আদৃশ। তবে সেই প্রমত্ত অঙ্গনা আসলে কে? স্যার, আপনি তো এবছর 3 জন নতুন সার্জন নিতে চেয়েছিলেন আমাদের হাসপাতালে, তাই তো বেস্টদের লিস্ট চাইলেন। আর এখন যে সবার থেকে খ্যাত, যে আমাদের হাসপাতালের জন্য গর্ব হয়ে দাঁড়াবে, তাকে আনতে চাইছেন না। ডাক্তার আখি ব্যতীত বাকি যে কাউকে আপনি সিলেক্ট করে নিলেন কেন স্যার? আমাকে কাজ শেখাতে এসো না ডাক্তার রায়হান, ভুলে যেও না আমি সবার সিনিয়র, হাসপাতালের ওনার। সরি স্যার, কিন্তু ন্যায় আর সত্যের শিক্ষা আপনার কাছ থেকেই পাও না আমার। আপনি আমার গুরু, আমি আপনার অনেক সম্মান করি, কিন্তু এ বিষয়ে আপনার সাথে মত মেলাতে পারলাম না আমি, তাই দুঃখিত। ব্যক্তিগত জীবনকে কখনো প্রফেশনাল লাইফে না জড়ানোর শিক্ষা আপনিই দিয়েছেন। সেটা এখন আপনি নিজে ভুলে গেলে বাকিরা কি শিখবে স্যার আপনার কাছ থেকে? আপনার হাসপাতাল, আপনার যা ইচ্ছে তাই করবেন, আমি তো শুধু আমার মতামত জানালাম। চলি স্যার, আমার ডিউটি আছে। কথাগুলো বলে চলে গেলেন ডাক্তার রায়হান। ধাতব মূর্তির ন্যায় সেখানে দাঁড়িয়ে রইলেন ডাক্তার আশরাফ খান। আখি আদৃশের বিচ্ছেদ হতে চলেছে খবরটা জানতে পেরে অবাকের শীর্ষে পৌঁছালো আদৃত। পরিষ্কার জানানো হয়েছে সেখানে লয়ার আদৃশ রহমান প্রথম স্ত্রী রমতে দ্বিতীয় বিয়ে করে নেন, যার ফলস্বরূপ তার প্রথম স্ত্রী ডাক্তার আরশিয়া আঞ্জুম আখি তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে উনি স্বামীর ঘর থেকে আলাদা অবস্থান করছেন। খবরটা শুনে যেন আদৃতের পায়ের নিচ থেকে মাটি বিচ্যুত হয়ে গেল। নিজের কানে ও চোখে বিশ্বাস করতে পারছে না আদৃত। যার সুখের জন্য নিজের জীবন অন্ধকারে ভরে নিল, আজ সে দুঃখের সাগরে ভাসছে। ভেবেই রক্ত জ্বলে উঠল আদৃতের। ইচ্ছে করলো এখনই গিয়ে আদৃশের প্রাণ নিজ হাতে নিয়ে নিক। সাহস হলো কি করে আদৃশের তার সুখ পাখিকে পীড়া দান করার? না, পারল না আদৃত নিজেকে সংযত করতে। হাত মুষ্টিবদ্ধ করে বেরিয়ে গেল বাড়ি থেকে। পিছন থেকে মা ডেকে উঠলেন, আদৃত বাবা, আমার কোথায় যাচ্ছিস? লম্পটকে তার জায়গা দেখিয়ে দিতে। ছেলেকে কখনো এমন রূপে বা এমন কথা বলে কোথাও বেরোতে দেখেননি শায়লা মির্জা। অত্যন্ত শান্ত আর গম্ভীর চরিত্রের অধিকারী আদৃত, কিন্তু আজকে যেন কোনো আলাদা এক আদৃতকে দেখতে পেলেন উনি। মেয়ের বিষয়ে নিউজ দেখে ব্যথাপূর্ণ হলো বাবার মন। এই ভয়ে যে মেয়ের সে আবদার মেনে নিতে নারাজ ছিলেন উনি। কলিজার টুকরার গায়ে ফুলের টোকারও ভয় যে এখনও সে বাবার হৃদয়ে সম পরিমাণ রয়ে গেছে। সন্তানের মা বাবাকে পলকেই পর করে দিতে পারলে বাবা মা যে কখনো পারেন না তাদের জীবন থেকে মুছে ফেলতে। আদৃশ বেশ চিন্তিত হয়ে বসে আছে। কাজে আসলেও মন লাগছে না তার। হঠাৎ কেউ সেখানে প্রবেশ করলে চোখ তুলে তাকালো। 6 বছর পর ডাক্তার আদৃতকে দেখে চমকে গেল সে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, ডাক্তার আদৃত, আপনি? 6 বছর পর? হ্যাঁ আমি। হয়তো আল্লাহ আমাকে এখানে আনিয়েছেন আখি সুখে আছে আমার এই ভ্রমটা ভেঙে দেওয়ার জন্য। আপনি কি বলতে চাইছেন ডাক্তার আদৃত? আদৃত এবার অতিরিক্ত রাগে এগিয়ে গিয়ে আদৃশের কলার চেপে ধরে বলল, সহজ ভাষায় বুঝিস না তাই না? তুই ভালোই জানিস আদৃশ আখিকে নিয়ে আমি কতটা সিরিয়াস। ভুলে যাস নে সেদিন আখি সামনে না এলে তোর হাত উপড়ে ফেলতাম আমি। আখির হাত ধরে টান দেওয়া নিয়ে, যেটা শুধু অল্প একটা কারণ ছিল। সেই জায়গাতে আখির পাশে তোকে মেনে নিয়েছি শুধু আখির সুখের কথা ভেবে। কিন্তু ভুলে যাস নে আমি সে আদৃত, এখনো আখিকে ততটাই ভালোবাসি। ওর গায়ে ফুলের আঁচড়ও সইব না আমি। ডাক্তার আদৃত, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। শক্তি শুধু আপনার শরীরে নেই, আমারও আছে। আপনার সম্মান করছি বলে ভাববেন না ভয় পেয়ে আছি। আখি আমার স্ত্রী, আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনি কথা না বললেই খুশি হব। কথাটা কানে যেতে ধাক্কা মেরে আদৃশকে ফ্লোরে ফেলে দেয় আদৃত। বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, এখনই দেখিয়ে দিতে পারতাম কার গায়ের জোর কত বেশি। তবে তোর মতো কাপুরুষের গায়ে হাত তুলে আমি নিজের হাত নষ্ট করতে চাই না। আর কথা রইল আখির, পেয়ে যার মর্ম করতে পারিসনি তাকে ফিরে পাওয়ার আশা কি করে রাখিস? আখিকে দ্বিতীয়বার ফিরে পাওয়ার
ভ্রমে পড়ে থাকিস না, ভালো হবে না তোর জন্য। আদ্রিস চলে আসলো সেখান থেকে। আদ্রিসের ভিতর তোলপাড় হতে শুরু হলো। আদ্রিস ফিরে এসেছে এখন, যদি সে আবারও আখির মন জয় করে যায় তখন কি হবে আদ্রিসের? না, এত কিছুর বিনিময়ে, এত সাধনার পর আখিকে পেয়ে আদ্রিস তাকে হাতছাড়া করবে না কোনো কিছুর বিনিময়। পাহাড় পরিমাণ দুশ্চিন্তা নিয়ে একটা সার্জারি সেরে এসে বসলো আখি। হাসপাতালটা ছেড়ে দিবে ভাবছে, আর সেই রাস্তা দিয়ে আসার সক্ষমতা নেই তার। পারবে না মনের এমন দুরবস্থা রোজ মানিয়ে নিতে। সকালে সেই দৃশ্যটা বারবার চোখে ভাসছে আখির। এমন কত শত সকালের শুরু এভাবে হতো আখির, তা শুধু সেই জানে। একদিন সকালবেলা আখি কক্ষের বারান্দার প্রান্তে দাঁড়িয়ে রাস্তায় গাড়ি চলাচল দেখছিল। সহসা তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আদ্রিস। বেশ অভিমান নিয়ে আখি নিজে থেকে ছাড়াতে চেষ্টা করে তাকে। আদ্রিস এদিকে তার ঘাড়ে পাগলের মতো চুমু দিয়ে যাচ্ছে। ছাড়ো আমাকে আদ্রিস, সারা রাত আদর করতে দাওনি, এবার আর ছাড়ছি না তোমায়। কত সরি বলার পরও ছাড় দিলে না তুমি আমায়। তবে আর নয় অভিমান, অনলি ভালোবাসা। স্মোককারীদের ভালোবাসি না আমি, আমায় তো বাসো। না, এমনটা বলো না, বুকে বড্ড পীড়া অনুভব হয় ফুলপরি। আমার তো বুকে কখনো কোনো পীড়া হয় না, আমি তো রোবট, অনুভূতিহীন। আরে এমনটা কেন বলছো? বললাম তো ছেড়ে দিবে একদম, আর ভুলেও হাত লাগাবো না ওসবে। ভেবে দেখে আগে দিনে 4টে খেতাম, আর এখন 6 মাসে একটা। তোমার জন্য কত বড় পরিবর্তন ঘটিয়ে নিলাম আমি, তুমি কি খুশি নও? না, পুরোপুরি ছাড়তে হবে। একটু সময় তো দাও। ওকে দিলাম, ততদিন যতদিন তুমি আমার পাশে না এসে থাকতে পারবে। ও মা, এ কি বলে? এমনটা হলে তো এইক্ষণে সিগারেটের বংশ নাশ করলাম জীবন থেকে। চলো এবার ভালোবাসায় ভরিয়ে দেই তোমায়। অতঃপর আদ্রিস আখিকে পাশ কোলে নিয়ে কক্ষের পানে হাঁটা দিল। দুষ্টামিতে আখি মুষ্টামুষ্টি করছে আর হাসছে। কি করছো আদ্রিস? ছাড়ো, আরে কাজ আছে তো। আল্লাহ, এই কোন পাগল জুটলো আমার কপালে। ছাড়ো আদ্রিস, হা হা হা। আজকে দ্বিতীয়বারের মতো আদ্রিসকে ডিভোর্স পেপার পাঠালো আখি। ব্যথার পরিমাণ তার সেদিনের তুলনায় 1 চুলও কম ছিল না। আজও হাতে কাগজটা নিয়ে বুকে প্রচণ্ড কম্পন অনুভব করলো। তবুও বুকে আত্মসম্মান নামক পাথর রেখে কাগজটা আবারও পাঠিয়ে দিল আখি। আখি তার পক্ষের উকিল পাঠিয়েছে আদ্রিসের কাছে। লয়ার আরিফুল ডিভোর্স পেপারটা বের করে আদ্রিসের সামনে রেখে বললেন, দেখুন মিস্টার আদ্রিস, আপনি একজন লয়ার, আপনি ভালোই জানেন ডিভোর্স হতে সর্বক্ষেত্রে দুপক্ষেরই মতামত প্রাধান্য পায় না। বিচ্ছেদের ক্ষেত্রে কেউ যদি তার স্বামী বা স্ত্রীর সাথে থাকতে না চায় তবে উপযুক্ত কারণ দেখিয়ে সে তাকে ডিভোর্স দিতে পারবে, অপরপক্ষের মতামত না থাকলেও। এতে যদি নিজেদের মধ্যে কথা বলে বিষয়টার মীমাংসা না হয় তবে সে ব্যাপারটা আদালত অবধি পৌঁছায়। মিস আখি আপনার সাথে থাকতে মানসিকভাবে প্রশান্তি খুঁজে পাচ্ছেন না। আপনি দ্বিতীয় বিয়ে করেছেন, তাই উনি আপনাকে অনায়াসে ডিভোর্স দিতে পারেন। আগেরবার উনি সাইন করে আপনাকে ডিভোর্স পেপার দিয়েছিলেন, আপনি তা ছিঁড়ে দিলেন। কিন্তু আপনি ভালোই জানেন ওটা অনুলিপি ছিল, যার ফলস্বরূপ আপনার বিরুদ্ধে উনি আইনত পদক্ষেপ নিতে পারেন। তাও উনি আপনাকে একটা সুযোগ দিলেন। এখানে উনি আবারও তার একটা অনুলিপি পাঠিয়েছেন, আপনিও সই করে দিবেন উনি আশা রেখেছেন। তাও যদি আপনি আগের মতো কিছু করার চিন্তায় থেকে থাকেন তবে আপনি ভুল করছেন। আইন সম্পর্কে আপনি ভালো জানেন, ডিভোর্সটা এমনিতেই কার্যকর হবে। আমি না হয় চলি, আপনি যথেষ্ট সময় নিন, ভেবে দেখুন বিষয়টা। আশা করি সাইন করে রাখবেন। লয়ার আরিফুল চলে গেলে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে কাগজটার দিকে আদ্রিস, যেখানে আখির সাইন স্পষ্ট। কি করে পারলো আখি সাইনটা করে দিতে? আদ্রিসকে আদৌ পেরে উঠবে সাইন করতে? কই, কথাটা ভেবেই তো তার বুক কাঁপছে। যে আখিকে না পাওয়ার শোকে একসময় মরতে বসেছিল, সে আখিকে কি পারবে নিজে থেকে দূর করতে? কি করে পারবে তাকে ছাড়া বাঁচতে? ডুবে গেছে এক বিষাদের সমুদ্রে আখি। সব কিছু যেন একসাথেই মাথায় ভর করে গেছে। আদ্রিসের বিশ্বাসঘাতকতা, আদ্রিতের হুট করে ফিরে আসা, কলির আচমকা মৃত্যু,
সাথে তার ব্যক্তিগত খবর মিডিয়াতে চলে যাও, আশেপাশের লোকের সমালোচনা, এর উপর ডিভোর্স পেপার আবার পাঠানো, ভালোবাসার মানুষের সাথে বিচ্ছেদ, আদ্রিসের সাথে তার সুন্দর সেই সম্পর্কের সমাপ্তির সূচনা। এত কিছু একসাথে কেউ মেনে নিতে পারে? উক্ত পীড়া সহনীয় মাত্রা পেরিয়ে গেছে আখির। মাথা প্রচণ্ড ধরেছে, তাই একটা ওষুধ খেয়ে শুয়ে পড়েছে বিছানায়। তবে ঘুম আসছে কোথায়? হঠাৎ মনে পড়ল তার বাবার কথা। তার বাবা তাকে প্রায় বলতেন, আখি, মাই প্রিন্সেস, তুই শুধু আমার মেয়ে না, আমার অহংকার হতে হবে তোকে, যার সামনে শত পুরুষকেও হার মানতে হবে, যাকে জয় করতে হবে পৃথিবীর সকল অসাধ্য সাধন করার সক্ষমতা। সেই ধৈর্য আর সাহসিকতা তোর মধ্যে থাকতে হবে, যাতে আমি মাথা উঁচু করে বলতে পারি তুই আমার সন্তান, আমার মেয়ে। বাবার এই কথাটা মনে পড়ে হঠাৎ করেই যেন সীমাহীন এক ধৈর্য ও শক্তির যোগান হলো। মনে কোথা থেকে একটা প্রশান্তির ছোঁয়া বিরাজমান হলো। মনে প্রচণ্ড এক টান পড়ল আখির। বাবা মায়ের স্মৃতি যখন এত প্রশান্তি দিতে পারে, তবে তাদের সংস্পর্শ কতটা প্রশান্তি দিতে সক্ষম হবে। খুব লোভ হলো আখির আবারও মা বাবার ভালোবাসা পাওয়ার। তবে তা আদৌ সম্ভবপর কখনো হবে কিনা কে জানে, কিন্তু নিজেকে আজ আটকাতে পারছে না আখি। তাদের পাশে যাওয়ার ক্ষমতা আখির নেই, তবে দূর থেকে তাদের এক পলক দেখে আসবে ভেবে নিয়েছে। যেই ভাবনা সেই কাজ। উঠে গেল আখি, একটা জিন্স প্যান্টের সাথে হুডি পরে নিল, চুলগুলো খোপা করে কাঠি দিয়ে আটকে নিল। তারপর বেরিয়ে গেল ঘর থেকে। বাবার দেওয়া সেই বাইকটা বের করলো। মা বাবার ঘর থেকে আর কিছু সাথে করে নিয়ে না আসলো, বাইকটা ঠিকই নিয়ে এসেছিল তার বাবার স্মৃতি হিসেবে। মা বাবার কাছে সন্তানদের এত আত্মসম্মান খুঁজতে নেই আখির মতামত, যেহেতু প্রাণটাই ওনাদেরই দান। আদ্রিসের বাড়ি থেকে আসার পরদিন লোক পাঠিয়ে বাইকটাও আনিয়ে নিয়েছিল আখি। 3 বছর পর আজ আবারও তাতে চড়ার ইচ্ছে জাগলো আখির। বেশ খুশি মনে চড়ে বসলো তাতে। চওড়ায় হাসি দিয়ে বাইক স্টার্ট করলো। লক্ষ্য খান ম্যানশন। ভিতরে না গেলেও বাহির থেকে দেখে আসবে নিজের জন্মস্থান, পালে জন্মদাতা পিতা মাতা ও তার বাকি পরিবারের সদস্যদেরও। আজ 3 বছর পর আবারও সেই রূপে রাতের শহরে রাইড করতে বের হয়ে খুব ভালো লাগছে আখির। আজ হাসপাতাল থেকে বেশ রাত করে ফিরছেন ডাক্তার আশরাফ খান। সাথে আজ গার্ড আনেননি। এমার্জেন্সিতে হাসপাতালে থাকাও পড়তে পারে ভেবে তাদের পাঠিয়ে দিয়েছিলেন। আদ্রিত আজ নিজে থেকে ওনার সাথে দেখা করতে গিয়েছিল। অনেক দিন পর তার আশরাফ স্যার এর সাথে দেখা। যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করে ওনাকে আদ্রিত। এমার্জেন্সিতে আদ্রিত আজকে ওনার সাথেই ছিল। ইমার্জেন্সি পর আদ্রিতকে উনি আর যেতে দেননি, নিজে তাকে বাড়ি ড্রপ করবেন বলে। আদ্রিতের বাড়ি ডাক্তার আশরাফ খানের বাড়ি যাওয়ার রাস্তার মধ্যেই পড়ে, তাই বর্তমানে আদ্রিত আর আশরাফ খান গাড়িতে বসে আছেন। আশরাফ খান আদ্রিতকে নিজের হাসপাতালে জয়েন হবার প্রস্তাব সরাসরি দিয়ে দিলেন। আদ্রিত মাই বয়, তুমি সর্বকালের সেরাদের তালিকায় ছিলে আমার শিষ্যদের মধ্যে, তাই আমি তোমাকে আমাদের হাসপাতালের একজন সার্জন হিসেবে নিয়োগ করতে ইচ্ছুক। এ বিষয়ে তোমার কি মতামত? আদ্রিত উত্তরে কিছু বলবে তার আগেই গাড়িটা থেমে গেল। কি হয়েছে মফিজ? স্যার, মনে হয় টায়ারে কোনো সমস্যা হয়েছে, আমি দেখছি। আশরাফ রায়হানকে কথাটা জানিয়ে গাড়ি থেকে নিচে নামতেই কোথা থেকে 3 জন মাস্ক পরা লোক এগিয়ে এলো। হাতে তাদের ধারালো ছুরি। একজন ছুরি টেনে ড্রাইভারের গলা বরাবর ধরল। বাকি 2 জন গাড়ির দুদিকে গিয়ে আদ্রিত আর আশরাফ খানকে বেরোতে বলল। তারা রাস্তায় কিল ফেলে গাড়ি আটকাতে সফল হয়েছে। এই বের হও 2 জন, আর যার যার কাছে যা আছে সব দে। আশরাফ খান আর আদ্রিত দুজনেই বুঝতে পারলেন এরা ছিনতাইকারী। গাড়ি থেকে নেমে পড়লেন তারা 2 জন। আশরাফ খান বললেন, দেখো, তোমরা আমাদের কাছে কিছুই পাবে না। আমরা টাকা বহন করছি না, সোনা গহনায় কিছু নেই আমাদের কাছে। বাকি কার্ডগুলো নিয়ে গিয়েও তোমাদের কোনো লাভ হবে না। ওই বুড়া, বেশি কথা বলিস কেন? চুপচাপ যা আছে বের কর, নয়তো এখনই পেটে ছুরি ঢুকিয়ে ফুটো করে দিব। হাতে ছুরি দেখে আশরাফ খানকে ভয় দেখালে তার হাত ধরে এক টান দিয়ে পিছনে মুড়ে ভেঙে দেয় আদ্রিত। সাথে সাথেই লাথি দিয়ে ড্রাইভারের পিছনের জনকে ফেলে দিল। পাশের জন এসে আদ্রিতের উপর ঝাঁপিয়ে পড়ল। আদ্রিত 3 জনকে সামলাতে লাগলো আর ডাক্তার আশরাফ খানকে বলল ড্রাইভারকে নিয়ে গাড়ির ভিতর ঢুকে চলে যেতে। এদিকে আশরাফ খান কি করবেন কিছু ভেবে পাচ্ছেন না।
এভাবে আদ্রিতকে রেখে যাওয়া ঠিক বলে মনে হচ্ছে না ওনার। উনি সাথে সাথে পুলিশকে ফোন করলেন। হঠাৎ একজন আদ্রিতের অগোচরে আশরাফ খানের ওপর হামলা করবে ঠিক তখন তার হাত পাকড়াও করে কেউ একজন এক ঘুষিতে তাকে নিজের জন্মদাতার পাশ থেকে বেশ দূর করে আঁখি। দীর্ঘ 3 বছর পর নিজের কলিজার টুকরোকে আবারও এই রূপে দেখে নয়ন ভরে এলো আশরাফ খানের। বাবার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে আঁখি বলল, গাড়িতে ঢুকে গাড়ি লক করো বাবা, এদের তোমার মেয়েই সামলে নিবে। কথাটা বলে ছুটে গেল আঁখি তাদের দিকে। আদ্রিত তাদের সাথে লড়াইয়ে ব্যস্ত। একজন আদ্রিতকে ছুরিঘাত করতে আসলে আঁখি তার আশাতে পানি ঢালে, হাত মুড়ে ভেঙে দেয় তার। তখনই আদ্রিতের নজর যায় আঁখির ওপর। আঁখির এই রূপটা আবারও দেখতে পেয়ে আদ্রিতের মনে প্রশান্তি ছেয়ে গেল। বেশ অবাকত্ব নিয়ে তাকিয়ে আছে আঁখির দিকে। এদিকে আঁখি তাকে হুটহাট বলল, এই যে আমাকে এভাবে দেখা দেখির অনেক টাইম পাবেন, বর্তমানে এদের দিকে খেয়াল দেন। আমি না হলে এখনই পরে মা মা বলে চিল্লানি দিতেন। বরাবরের মতো আঁখির কথা হাসলো না আদ্রিত, মারপিটে মন দিল। একসময়কার কারাতে চ্যাম্পিয়ন আদ্রিত, আর আঁখি যাকে তার বাবা 10 পুরুষের সমতুল্য এক নারী হিসেবে গড়ে তুলেছেন। এমন কোনো দেশ নেই যেখানে তিনি তার একমাত্র মেয়েকে ঘুরতে নিয়ে যাননি। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আত্মরক্ষা কৌশল তিনি শিখিয়েছেন মেয়েকে। শারীরিক ও মানসিক কোনো দিক থেকেই মেয়েকে অক্ষম রাখতে নারাজ ছিলেন আশরাফ খান। আঁখির সকল সফলতার পিছনেই রয়েছে তার বাবার অবদান। আজ মেয়েকে নিজের ঢাল স্বরূপ পেয়ে সুখে চোখে জল চলে এসেছে আশরাফ খানের। একাই একটা মেয়ে 3 জনের ওপর ভারী পড়েছে। অবশেষে 3 জনকে মেরে কুপকাত করল আঁখি। আদ্রিত গাড়ির ডিকিতে দড়ি ছিল, তা বের করে 3 জনকেই পাশের গাছের সাথে বেঁধে নিল 2 জন। ড্রাইভার তত সময়ে টায়ার পাল্টাতে লেগে গেছে। আশরাফ খান এখনো দাঁড়িয়ে আছেন গাড়ির বাহিরে। আঁখি এবার ছুটে গেল বাবার কাছে। বর্তমানে তার ভিতর দ্বিধাদ্বন্দ্ব কাজ করল না আর। বাবাকে নিয়ে দুশ্চিন্তা মাথায় চাপল। বাবার হাত পা ভালোভাবে পর্যবেক্ষণ করে অস্থির হয়ে বলল, বাবা তুমি ঠিক আছো তো? 3টে বছর পর আজ মেয়ের মুখে বাবা ডাক শুনে প্রাণটা জুড়িয়ে গেল আশরাফ খানের। তবুও দম্মের কাছে হার মেনে গেলেন তিনি। মুখ ফিরিয়ে বললেন, আমাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই ডাক্তার আঁখি, আপনি তা ভালো জানেন। আশা করি আমাদের সম্পর্ক শুধু প্রফেশনালি থাকবে। বাবার মুখে এমন পর করা কথা মেনে নিতে পারল না আঁখি। ঠোঁট চেপে কান্না দমানোর চেষ্টা করল। চোখ তার জলে টইটুম্বুর হলো। যা লক্ষ্য করলেন আশরাফ খান। গম্ভীর হয়ে বললেন, কান্না দুর্বলদের প্রতীক, তাছাড়া আপনি ভালো ফাইটার। ওয়েল ডান, কিপ ইট আপ। বাবার মুখে নিজের জন্য প্রশংসা বাক্য আঁখির জীবনের সব বিষাদ যেন মুছে দিল নিমিষে। যে বাবা কখনো আঁখির প্রশংসা করেননি উক্ত বিষয়ে, যতই দক্ষতা দেখাতো সে, তার বাবা সন্তুষ্ট হতেন না। বলতেন এর থেকেও ভালো করা যায়, যাতে অনেক সময় মন খারাপ হতো আঁখির। আজ অবশেষে তার অপেক্ষার সমাপ্তি ঘটেছে ভেবে চোখে জমে থাকা বিষাদময় জল সুখের অশ্রুরূপে ঝরে গেল। আশরাফ খান এবার আদ্রিতের উদ্দেশ্যে বললেন, আদ্রিত আমি পুলিশকে ফোন করে দিয়েছি, ওনারা আসছেন। তত সময় আমাদের এদের দেখে রাখতে হবে। এদের জন্য আমরা আছি স্যার, আপনি চলে যান, রাত অনেক ঘনিয়েছে। তুমি তো সাথে গাড়িও আনোনি। পুলিশ এসে যাক, আমরা না হয় একসাথেই যাব। তার আর কোনো প্রয়োজন হবে না স্যার, আমি বাড়ি থেকে গাড়ি আনিয়ে নিব, নয়তো আঁখি তো আছি। আদ্রিতের কথা অনেকটা ব্রু উঁচিয়ে তাকালো আঁখি আদ্রিতের দিকে, কিন্তু বেশি সময় না তাকিয়ে থেকে আঁখি বলল, তার প্রয়োজন হবে না ডাক্তার আদ্রিত, আমি একাই এদের দেখে রাখবো, আপনি চলে যান। আঁখির বাবা চাইলেন না মেয়েকে এভাবে নির্জন একটা জায়গায় একা রেখে চলে যেতে কিছু বাজে লোকের সাথে, তাই আবার বললেন, না আমি ঠিক আছি এখানে, একসাথে যাব ডাক্তার আদ্রিত। স্যার আপনি চলে যান, আমরা দেখে নিব ব্যাপারটা। হ্যাঁ বাবা, দুঃখিত স্যার, আপনি চলে যান, আমি না হয় ওনাকে ড্রপ করে দিব। আঁখি আদ্রিতের সাথে বর্তমানে সায় মেলানোর কোনো ধান্দাই ছিল না, কিন্তু এত রাতে এমন জায়গায় বাবার প্রাণেরও অনিশ্চয়তা মেয়ে চায়নি, তাই আমতা আমতা করে কথাগুলো বলে গেল। না যেতে চাইল আঁখি, আর আদ্রিতের জোরাজোরিতে পড়ে গেলেন আশরাফ খান। মেয়ের সামনে তাকে নিয়ে ওনার মনের দুর্বলতা ধরা পড়ে যাওয়ার ভয়ে যেতে মন মানিয়ে নিলেন। আদ্রিতকে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে চলে গেলেন। যাবার আগে 8 চোখে নিজের সন্তানকে
প্রাণ ভরে এক নজর দেখে নিলেন। আখি আদ্রিত তাকালো একে অপরের দিকে। চোখে চোখ পড়তেই দুজনে অস্বস্তিতে পড়ে চোখ নামিয়ে নিল তাড়াতাড়ি। ব্যথার্ত হৃদয় নিয়ে বাড়িতে প্রবেশ করল আদ্রিস। আখিকে ছাড়লে নিঃস্ব হয়ে পড়বে সে, কিন্তু তাকে নিজের করেও রাখবে কেমনে। বাড়িতে প্রবেশ করতেই রিদিকে এগিয়ে এসে তার ব্যাগটা নিল। তাকে কক্ষে গিয়ে ফ্রেশ হয়ে বসতে বলে নিজে তার খাবার আনতে ব্যস্ত হলো। আদ্রিস কক্ষে এসে ফ্রেশ হয়ে নিল। বিছানায় বসতেই রিদিকা খাবার নিয়ে এলো তার জন্য। তার মুখে এক লোকমা ভাত মেখে তুলে দিতে গেল আদ্রিস। জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো রিদিকা? কবেই খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও। কথাটা শুনে আদ্রিসের মনে পড়ল আখির কথা। এমন অনেক রাতেই দেরি করে ঘরে ফিরত আদ্রিস। তবে তা যতই রাত হোক না কেন, আদ্রিস ব্যতীত কখনো খাবার মুখে নিত না আখি। আদ্রিসের জন্য অপেক্ষা করত। সে কি রাগ আর অভিমান করত মধ্যরাতে তার সাথে, তার ফুলপরি দেরিতে ঘরে ফিরা নিয়ে। অতঃপর পাল্টা অভিমানে যখন আদ্রিস না খেয়ে ঘুমোতে যেত, তখন আদ্রিসকে টেনে তুলে মুখে জোর করে খাবার তুলে দিত। আদ্রিসও তখন সব অভিমান ভুলে খেয়ে নিত আর নিজেও খাইয়ে দিত তার প্রিয়তমাকে। সে ক্ষণটা কি আদৌ আর কখনো ফিরবে তার জীবনে? প্রশ্নটা ভয় ও দুরাশা উভয়ের জানান দিয়ে যাচ্ছে, যাতে রিদিকার হাতে খাওয়ার মনোভাবই ফুরাইয়া যায় আদ্রিসের। আখির জায়গায় আজ সে রিদিকাকে এভাবে মেনে নিতে পারছে না। কিন্তু কেনই বা পারবে না? সে তো রিদিকাকেও ভালোবেসে পাশে রাখার চেষ্টা করেছে, আর রিদিকা তো তার পাশেই আছে। তবে কেন ওকে আখির মতো মেনে নিতে পারবে না সে? অনেক চেষ্টা করেও রিদিকার হাতে আর খেতে পারল না আদ্রিস। তাই এবার বলল, খাবো না রিদিকা, খাবারটা রেখে তুমি চলে যাও, আমার যখন ইচ্ছা হবে খেয়ে নিব। বেশ পাশাপাশি দাঁড়িয়ে আছে আখি আদ্রিত। কেউ কোনো কথা বলছে না। পিনপতন নীরবতা বিরাজ রয়েছে দুজনের মধ্যে। অনেকটা অস্বাভাবিকতা গ্রাস করে আছে দুজনকে। মনে জমে গেছে যেন পাহাড় সমান বাক্য, যা বলতে চায় দুজন দুজনাকে। জমে আছে কত মান অভিমান, জানাতে চায় যে একে অপরকে, তবুও ব্যর্থ দুজন। খুব করে চেয়েও সে অধিকারত্ব আর সাহস কোনোটাই জুটিয়ে উঠতে পারছে না তারা। অবশেষে নীরবতা কাটালো আদ্রিত। স্বাভাবিকভাবে বলল, তা কেমন আছো? খুব ভালো। সত্যি কি খুব ভালো? ভালো না থাকার আলাদা কি কারণ থাকতে পারে? স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকাটা কি যথেষ্ট না? কথাটা ভুল না। তা বিয়ে করে নিয়েছেন তাই না? কেমন আছেন স্ত্রী সন্তান নিয়ে? হয়তো কাঙ্ক্ষিত সে অঙ্গনা জীবনে থাকলে অবশ্যই ভালোই থাকতাম, তাকে আর নিজের ভালোবাসার অংশকে নিয়ে। আফসোস, না তো সে নেই আর না তো ভালোবাসার কোনো অংশ। আদ্রিতের কথায় কিছুই মিলিয়ে উঠতে পারল না আখি। ডাক্তার সানিয়াকে তো আখি সেদিন একটা শপিং মলে দেখেছিল। তবে আদ্রিত কেন বলছে ও তার কাঙ্ক্ষিত জনকে জীবনে পায়নি? কিন্তু আদ্রিত তো ডাক্তার সানিয়াকে প্রচণ্ড ভালোবাসত, আর ডাক্তার সানিয়াও তো আদ্রিতকে ভালোবাসত। দুজন দুজনকে ছাড়া বাঁচবে না এমনই জানতো আখি। যার ফলস্বরূপ আখিকে ছাড়তে হলো আদ্রিতকে, মেনে নিতে হলো হার সানিয়ার ভালোবাসার কাছে। পরাজিত হলো আখির একতরফা ভালোবাসা। আদ্রিতের সুখের জন্য ত্যাগ দিল তাকেই। সীমাহীন পীড়া সহ্য করে নিল হাসি মুখে। তবে যার সুখের জন্য এত কিছু করলো আখি, সেই সুখী নয় বিষয়টা জানতে পেরে বুকের ভিতরটায় কেমন এক শূন্যতায় ভরে গেল। আশ্চর্য হলো সাথে প্রচুর। সানিয়া তো ভিক্ষে চেয়েছিল আদ্রিতকে আখির কাছে, নিজের প্রাণের চেয়েও প্রিয় দাবি করেছিল আদ্রিতকে। তবে কেন সে আদ্রিতের সাথে নেই? কেন আদ্রিত নিঃস্ব? খুব কৌতূহল জাগলো আখির মনে বিষয়টা জানার। আদ্রিতকে কি এ বিষয়ে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে তার? আখির ভাবনার মধ্যে পুলিশ এসে পড়ল সেখানে। অনেক বলার পরও আদ্রিস না খেলে খাবার নিয়ে গিয়ে কিচেনে রেখে এলো রিদিকা। আদ্রিস শুয়ে আছে বিছানায়। রিদিকে এগিয়ে এসে তার পাশে শুয়ে পড়ল। বুকের উপরে শার্টের বোতাম খুলে আদ্রিসের বুকে তার নখ দিয়ে হালকা করে আঁচড় কাটতে কাটতে বলল, কি হয়েছে তোমার? এই রুমে আমায় আসতে দাও না, আমার রুমে তো যাও না। এভাবে আমার থেকে দূরে থাকতে কষ্ট হয় না বুঝি তোমার? আমাকে যখন পর করেই রাখার ছিল, তবে আপন করলে কেন? দেখো রিদিকা, তুমি যেমনটা ভাবছো তেমন কিছু না। আসলে আখি আবারও ডিভোর্স পেপার পাঠিয়েছে। ভেবে পাচ্ছি না কি করব। বিরক্ত লাগছে আমার সব কিছু। তুমি বরং রুমে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো।
না, আমি কোথাও যাব না, আমি তোমার পাশেই থাকবো। জেদ করো না হৃদিকা, চলে যাও। কথাটা বলে আদৃশ হৃদিকার হাত তার বুক থেকে সরাতে গেলে হৃদিকা ব্যথায় কুকড়ে উঠে আহ বলে। আদৃশ হৃদিকার জন্য বেশ অস্থির হয়ে উঠে বসে। এবার কি হয়েছে হৃদিকা? কিছু না। অতঃপর আর কিছু না বলে হৃদিকা তার হাতটা আদৃশের চোখের অগোচরে নিতে চাইলে আদৃশের চোখ চলে গেল তার হাতের উপর। দেখতে পেল নখের বেশ কটা আঁচড়ের দাগ হৃদিকার হাতে। অনেকটা ফুলে গেছে, জায়গাটা লাল বর্ণ ধারণ করে আছে। হৃদিকার হাতের এমন হাল দেখে অনেক খারাপ লাগলো আদৃশের। অস্থির স্বরে জিজ্ঞেস করলো, এটা কেমনে হলো হৃদিকা? হৃদিকা আমতা আমতা করে বলল, কিছু না, এমনি। কি হয়েছে হৃদিকা, বলো। কিছু না, তুমি শুয়ে পড়ো, আমি না হয় চলে যাই। হৃদিকা চলে যেতে নিলে তার হাত পাকড়াও করলো আদৃশ। এবার বেশ রেগে গিয়ে বলল, বলো হৃদিকা, কি হয়েছে? হৃদিকা এবার কান্না করে দিয়ে বলল, আমি বললেও তুমি বিশ্বাস করবে না, যেতে দাও। আগে বলবে তো কি হয়েছে, কে করেছে এসব? সুব্রতা আপু। আসলে আজকে আমি রিহানকে একবার ডেকেছিলাম আমার পাশে আসার জন্য, কিন্তু ও আসতে চায় না, তাই আমি ওর পাশে যাই। জানোই তো আমার বাচ্চাদের কত পছন্দ, তাই। কিন্তু যে আমি রিহানকে কোলে নিতে যাব, ঠিক তখন সুব্রতা আপু এসে খামচি দিয়ে দেয় আমার হাতে। আমি জ্বালায় হাত সরিয়ে নিলে উনি রিহানকে কোলে নিয়ে আমায় বলতে লাগেন ওনার স্বামী বাচ্চাদের থেকে দূরে থাকতে আমি নাকি কালনাগিনী। এ কি বলছো তুমি? ভাবি এমনটা কখনো করতে পারে না। বিশ্বাস হলো না তো? আমি জানতাম, তাই বলতে চাইনি। আসলে আমি কপাল পোড়া, কখনো কারো মন পাইনি। না পেলাম মা বাবার মন, না পেলাম প্রথম স্বামীর মন, না পেলাম বেস্ট ফ্রেন্ডের, না পেলাম তোমার আর তোমার পরিবারের। এমন জীবন পাওয়ার থেকে অকাল মৃত্যু ভালো হতো। আমি মরে কেন যাই না? আদৃশের অবিশ্বাসের ন্যায় বলা কথাটার উত্তরে ফুফিয়ে কেঁদে উক্ত জবাব দিল হৃদিকা। হৃদিকার কান্নায় আদৃশের মন এবার যেন মোমের মতো গলে গেল। আখির ব্যথা ভরা স্মৃতি এড়িয়ে হৃদিকার চোখের জলে মন ভুলে গেল আদৃশের। এবার আবারও অনেকটা রেগে বলল, ভাবির সাহস হয় কেমনে তোমার সাথে এমন করার? আমি এখনই কথা বলছি ওনার সাথে। পুলিশ এসে ছিনতাইকারীগুলোকে নিয়ে গেল আখি আর আদ্রিতকে ধন্যবাদ দিয়ে। এবার আখি বলল, তা আপনি বাইক চালাবেন? আজ না হয় তোমার পিছনে বসি। বলে আখি বাইকে চড়ে গেলে আদ্রিত তার পিছনে বসলো। আজ এত বছর পর আবারও একই বাইকে পাশাপাশি দুজন বসে আছে। দুজনের বুকের স্পন্দন যেন একই গতিতে চলছে। সেই পুরানো সুপ্ত অনুভূতিগুলো বুকের ভিতর কেমন জানি নতুন শিহরণ তৈরি করছে। বাইক চলছে আপন গতিতে। প্রবল হাওয়া ধাক্কা দিয়ে যাচ্ছে দুজনকে। হাওয়ার বেগে বাইক চালানো আখির পুরাতন অভ্যেস। আজও তার ব্যতিক্রম কিছু ঘটছে না, যার ফলস্বরূপ বাতাসের বেগ অত্যধিক হয়ে লাগছে তাদের গায়ে। সহসা বাতাসের একটা ঝাপটা আখির মাথার হুডিটা সরে পড়ে যায়। আদৃশ পিছন থেকে আয়নায় অপলকে দেখে যাচ্ছে আখিকে। হুডিটা পড়ে যাওয়ার পর চুলের কাঁটাটাও কেমন খুলে যাচ্ছে বলে মনে হলো আদ্রিতের। সাথে সাথে আখি বলল, ডাক্তার আদ্রিত, আমার কাঁটাটা পড়তে দিবেন না। বলতে না বলতেই কাঁটাটা পড়ে গেল খুলে। আখির ঘন চুলগুলো খুলে বাতাসে দুলতে শুরু হয়েছে। আখি এবার কর্কশ গলায় বলল, ইস, বলেছিলাম কাঁটাটা ধরতে, পারলেন না তো। আদ্রিতের বেশ মজা লাগলো। এত বছর পর আজ আবারও আখির অধিকার খাটিয়ে আদ্রিতকে বকে দেওয়া। তাছাড়া ওর খোলা চুলের পরশ যেন আদ্রিতের জন্য সোনায় সোহাগা। ইচ্ছে করে আখির কাঁটা ধরেনি আদ্রিত, তার চুলের ঘ্রাণ নিবে বলে। কথাটা ভেবে মুচকি হাসলো আদ্রিত। সময়ের সাথে রাস্তা ফুরাচ্ছে, সাথে কল্পনায় বিমোহিত হচ্ছে আদ্রিত। আখির উড়ন্ত চুলের শোভনীয় ছোঁয়া মন দোলাচ্ছে আদ্রিতের, নিয়ে যাচ্ছে তাকে সুদূর অতীতে। আদ্রিত তখন বাইক চালাতে খুব পছন্দ করত, আর আখি প্রায় আসতো সেই সুযোগ উঠাতে। এই যে ডাক্তার আদ্রিত, কোথায় রওনা হলেন? কাজ আছে, আমাকেও সাথে নিন। আমাকে আমার বাড়িতে নামিয়ে দিয়ে তারপর আবার কাজে চলে যাবেন। বাড়িতে গাড়ি আছে তো, যে কোনো ড্রাইভার ছেড়ে দিবে তোমায়। আপনার মতো হ্যান্ডসাম ড্রাইভার থাকতে অন্যের সাথে গাড়িতে কেন চড়ব? ও হ্যালো, আমি হ্যান্ডসাম হই বা না হই, আমি তোমার কোনো ড্রাইভার না, ওকে?
সো নাও গো টু হেল। রেগে মেগে কথাগুলো বলে আদ্রিত বাইক ছাড়তে যাবে, তখনই আখি গিয়ে এক ছুটে তার পিছনে চেপে বসলো। এই এই কি করছো? নামো নামো। নামবো না। আপনি আমার কেনা ড্রাইভার না হলো মনের ড্রাইভার ঠিকই, আর আপনার জীবনের গাড়িতে আমি যাত্রীর তালিকায় একমাত্র থাকবো আজীবন। দেখো আখি, তুমি কিন্তু আমার ভদ্রতার বাঁধ ভেঙে ফেলছো। রাগেও না আমায়। রাগলে কি হবে শুনি? কি হবে কি হবে কি হবে? অতঃপর দুষ্টুমি করে আখি আদ্রিতের বাইক ঝাঁকানি দিতে শুরু করলে দুজনেই উল্টে পড়ে যায় বাইক থেকে। আদ্রিত রেগে আগুন রূপে ঝটপট উঠে পড়ে নিচ থেকে। আখি হাসতে হাসতে শেষ। ইউ আর জাস্ট অ্যানোয়িং কথাটা বলে আদ্রিত ঘরের ভিতর চলে যেতে শুরু করলো। আখি পিছন থেকে হাসতে হাসতে বলতে লাগলো, আমি অ্যানোয়িং হই বা কিউট, যেরকমই হই না কেন আমি তো শুধু আপনারই, বুঝলেন ডাক্তার সাহেব? হঠাৎ বাইকটা থেমে গেলে অতীত থেকে ফিরে আসে আদ্রিত। আখি বলে ওঠে তাকে, এই যে ডাক্তার সাহেব নামেন, আপনার বাড়ি চলে এসেছে। আদ্রিত আর কিছু না বলে নেমে যায় বাইক থেকে। আখি চলে যাচ্ছে এমতো অবস্থায় পিছু ডাক দেয় আদ্রিত। আখি। আদ্রিতের ডাকে চলে যেতে নিল, পিছু মুড়ে দেখে আখি স্বাভাবিকভাবেই বলে, কিছু বলবেন ডাক্তার আদ্রিত? আদ্রিত যা আখিকে বলতে চায় অনেক কিছুই, তবে চাইলেও যেন এই মুহূর্তে মুখে কোনো প্রত্যাশিত বাক্য ফুটিয়ে তুলতে পেরে উঠল না। হালকা স্বরে শুধু বলল, গুড নাইট। গুড নাইট বলেই আখি বাইক ছেড়ে চলে আসলো। পুরনো কিছু স্মৃতি যে খুব বাজেভাবে আখিকেও আঁকড়ে ধরেছিল তখন, হয়তো তা আদ্রিতের কাছে প্রকাশ্যে না বেরোয়, সেই ভয়ে তাড়াহুড়োয় চলে আসলো। আদ্রিস উঠে সুব্রতার কাছে আসতে নিলে মৃদিকা তাকে আটকে নিল। প্লিজ তুমি যেও না, আমি চাই না আমার কারণে ঘরে অশান্তি আসুক। কিন্তু হৃদিকা ভাবি এমন কিছু তোমার সাথে কিভাবে করতে পারে? আমার তো গা জ্বলছে। থাকুক না, আখির চলে যাওয়া তো কেউ মেনে নিতে পারছে না। সবাই তো আমাকেই দোষী ভাবে, আর তুমিও হয়তো তাই ভাবো, কিন্তু আমি চাই না কারো মনে কষ্ট দিতে। সবাই ভালো থাকুক এটাই চাই। তুমি প্লিজ আমার জন্য হলে এ বিষয়ে ভাবির সাথে কোনো কথা বলো না। প্লিজ প্লিজ আমার এই কথাটা রাখো। ওকে ওকে বলবো না, এখন তুমি প্লিজ কেঁদো না। তুমি এত ভালো দেখেই তো সবাই তোমার উপর চড়ে বসে। আসলে তোমার এই সরলতা, এই শান্ত স্বভাবই আমায় তোমার প্রতি আসক্ত করে বারবার। আর আখি চলে যাওয়া নিয়ে আর কেউ হলো আমি কখনো তোমায় দোষী মনে করি না। ওর সমস্যা আমার সাথে, তাই তুমি নিজেকে দোষী মনে করবে না কখনো। আমি তোমাকে খুব ভালোবাসি হৃদু পাখি। সবাই তোমাকে অবহেলা করলেও আমি কখনো করব না। আখির মা একটু আগে আখির কথা বলে কান্না করতে করতে শুয়ে পড়েছেন। প্রায় উনি এমনটা করেন। মেয়ের শোকে কাতর হয়ে পড়া ওনার নিত্যদিনের কাজ। উপর থেকে মেয়ের এমন দুরবস্থা সম্পর্কে জানার পর কোন মায়েরই বুকে শান্তি থাকে? আজ মেয়ের কথা মন থেকে সরছে না ডাক্তার আশরাফ খানের। কলিজার টুকরোকে 3 বছর পর দেখতে পেয়ে এবার মন আর শান্ত করে রাখতে পারছেন না সেই বাবা। বারবার তাকে দেখতে মন চাইছে, কিন্তু দমের ওপর অনুভূতিকে জায়গা দিতে পারছেন না উনি। অবশেষে মস্তিষ্কে খেলিয়ে গেল যুক্তিযুক্ত ভাবনা। পার্সোনাল সম্পর্ক আখির সাথে রাখা না গেল প্রফেশনাল তো রাখতেই পারবেন ডাক্তার আশরাফ খান, যাতে মেয়েকে নিয়ে ওনার সেই লুকিয়ে রাখা অনুভূতি বেরিয়ে আসার কোনো সুযোগ থাকবে না। অবশেষে আখিকেও নিজের হাসপাতালে জয়েন হওয়ার প্রস্তাব দিবেন ঠিক করে নিলেন ডাক্তার আশরাফ খান। হৃদিকার হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল আদ্রিস। হৃদিকা বলল, তুমি ঘুমাও, আমি না হয় আসি। আমাকে তো আর পাশে চাই না তোমার। হৃদিকা চলে যাবে তার আগে তাকে টান দিয়ে নিজের বুকের উপর ফেলে দিল আদ্রিস। একা কেন যাবে? তোমাকে তোমার রুম অবধি নিয়ে যাওয়ার জন্য তোমার প্রেমিক পুরুষ আছে না? বিয়ের পর বউ থেকে বেশি দূরে থাকা ঠিক হয় না, তাই না? রসিকতার স্বরে কথাটা বলে পাশ কোলে নিয়ে নিল আদ্রিস হৃদিকাকে। তারপর তাকে তার কক্ষে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। হৃদিকাতে মত্ত হয়ে আখির দেওয়া দুশ্চিন্তা থেকে অল্প দূরে থাকার ছোট্ট প্রচেষ্টা করতে লাগলো আদ্রিস। পাড়ি দিল সুখময় ক্ষণে। আদ্রিতের মনের আনচান ভাবটা বেড়েছে আজ 1000 গুণ। প্রেয়সীকে ফিরে পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা ধরা দিয়েছে মনের কোণে। তাকে না দেখে 6টা বছর কোনোরূপ পার করে দিতে পারলেও তাকে দেখার পর থেকে তার দূরত্ব আর সয়ে উঠতে পারছে না।
আখির জীবনে তো এখন আদৃশ নামক সেই ব্যক্তি যাকে আখি খুব করে পাশে চেয়েছিল, তার ভালোবাসার সেই মানুষটা তো এখন আর নেই। সে তো আখির অনুভূতি নিয়ে খেলা করেছে। তাই আদ্রিত কি তার বদলে একটা সুযোগ নিতে পারে না? পারে না চেষ্টা করতে তার মনের রানীকে আবারও জীবনে ফিরিয়ে আনার? আখির জীবন থেকে তার বিষাক্ত সে অধ্যায় কি মুছে দেওয়ার চেষ্টা করতে পারে না আদ্রিত? খুব বড় কি কোনো ভুল হবে তাতে? না, তাতে ভুল কই। সত্য ভালোবাসাকে পবিত্রভাবে নিজের জীবনে নিয়ে আসার চেষ্টা করা ভুল কেন হতে যাবে? নিজের উপরে হাসি উঠল আদ্রিতের। কোনো এক সময় আখি পাগল ছিল আদ্রিতের প্রেমে। কত রকমভাবে অদেখা করত আদ্রিত তাকে, কতভাবে অবহেলা করত, তবে আখি কখনো হার মানেনি। আদ্রিতের মন চুরি করে নেওয়ার কোনো রাস্তা বাদ দেয়নি। অবশেষে যখন আদ্রিত আখিতে মন হারালো, ততক্ষণে আখিকেই সে হারিয়ে গেল। নিয়তির খেলা এতটা হাস্যকর হতে পারে নিজের সাথে না ঘটে গেলে হয়তো কেউ তার পরিমাণ বুঝে উঠতে পারবে না। বিছানায় গা এলিয়ে আখির স্মৃতিতে ডুব দিল আদ্রিত আবারও। সেদিন আদ্রিতের জন্মদিন ছিল। আদ্রিত শুয়েছিল বিছানায়। হঠাৎ নিজের রুমের বারান্দায় কারো আগমন আন্দাজ করতে পারল আদ্রিত। আদ্রিত উঠে বারান্দার দরজার সামনে আসতেই দরজায় ধাক্কা পড়া শুরু হলো। বাহির থেকে ধিমি স্বরে বলছে আখি, ডাক্তার সাহেব দরজা খুলুন, আমি আপনার প্রিয়তমা আখি। তুমি এত রাতে এখানে কি করতে এসেছ? আপনার বারান্দা ভাঙতে এসেছি। কি? উফ, অসহ্য, দরজা খুলুন, পরে দেখবেন কি করতে এসেছি। আদ্রিত বিরক্ত হয়ে দরজা খুলে দিতে আখি ঘরে ঢুকে আদ্রিতের চোখে কালো কাপড় বেঁধে দিল। আরে আরে কি করছো? আরে এত কথা বলবেন না তো, একটু অপেক্ষা করুন, খুলবেন না এটা, চলুন আমার সাথে। আদ্রিতকে হাত ধরে নিয়ে গেল আখি। 12টা বাজতে আদ্রিতের চোখ খুলে দিল। বড় করে বলে উঠল, শুভ জন্মদিন আমার ডাক্তার সাহেব। আদ্রিত দেখতে পেল অনেকগুলো বেলুনের মধ্যেখানে উঁচু কিছুর উপর একটা কেক রাখা। সেখানে আদ্রিতের ছবি খুবই স্পষ্ট করে ফুটিয়ে তোলা, আর তাতে শুভ জন্মদিন ডাক্তার আদ্রিত লেখা। আদ্রিত বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে আসলে কি করে, তাও এসব নিয়ে? ওই যে আপনাদের বাগানে বড় একটা সিঁড়ি রাখা আছে না, ওটা এখানে এনে বারান্দা দিয়ে ঢুকেছি আপনার একজন গার্ডকে হাত করে। হি হি হি, হা হা। হয়েছে, এসব ছাড়ুন আর কেক কাটুন। আমার এসব জন্মদিন পালন পছন্দ না, তুমি জানো। আপনার পছন্দ অপছন্দ কে দেখছে? আমার পছন্দ এসব, এটাই যথেষ্ট। তাছাড়া আপনার মতো নিরামিষের এসব পছন্দ হবেই বা কী করে? কি, আমি নিরামিষ? না, আপনি আমিষবিহীন। এবার চুপচাপ কেক কাটুন তো। আদ্রিত বাধ্য হয়ে কেক কাটলে তার হাত থেকে জোর করে নিজে কেক খেয়ে অর্ধেকটা আদ্রিতের হাত থেকে নিয়ে তাকে খাওয়ালো। তারপর হাতে লেগে থাকা কেকের ক্রিম আদ্রিতের পুরো মুখে লাগিয়ে এক ছুটে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল, বর্তমানে আর এখানে থেকে আপনার বকা খাওয়ার কোনো রুচি নেই আমার। আমি না হয় আসি, সকালে আপনার জন্য গিফট নিয়ে আসবো আবার। আদ্রিত বেশ বিরক্ত হয়ে আখির দিকে তাকিয়ে থাকলো। তবে আখি চলে যাওয়ার পর বেশ একটা মুচকি হাসি দিয়েছিল। সেই সময়টাতে আখিকে ভালোবাসার স্বীকৃতি না দিল আখির আদ্রিতকে নিয়ে পাগলামি বড্ড ভালো লাগলো আদ্রিতের। হৃদিকা শুয়ে আছে অগোছালো অবস্থায়। আদ্রিস তার পাশেই শুয়ে আছে। আজ আর তার কক্ষে যায়নি সে। হঠাৎ হৃদিকা বারান্দার দিক থেকে কিছু শব্দ শুনতে পেল। হৃদিকার ঘুম বরাবরেরই হালকা, অল্পতেই ভেঙে যায়, তাই উঠে গেল শব্দটা শুনে। দেখতে পেল বারান্দার দিকে দরজাটা খোলা। দরজার সামনে সাদা রঙের পর্দা ঝুলানো। বাতাসে বেশ নড়ছে। হৃদিকা নিজের কাপড় ঠিক করে পরে নিল। রোজ বারান্দার দরজা লাগিয়ে ঘুমায়, আজ খেয়াল করেনি, তাই উঠে গেল দরজা বন্ধ করবে বলে। তখনই কারো হেঁটে যাওয়া বড় ছায়া পর্দার উপর দিয়ে ভেসে উঠল। অপর দিকে কেউ হেঁটে গেছে বুঝে উঠতে পারল সে। হৃদিকা সেদিকে এগিয়ে গেল ঝটপট। কে কে ওখানে, কে? হৃদিকা বারান্দায় তাড়াতাড়ি ছুটে গেল, কাউকেই পেল না সেখানে। তখনই পিছন থেকে আদ্রিস ডাক দিল তাকে। হৃদিকা, কি হয়েছে? কেউ এখানে ছিল আদ্রিস? কি বলছো, এত রাতে এখানে কে হবে? তোমার ভ্রম হবে, চলে এসে শুয়ে পড়ো। অতঃপর আদ্রিস হৃদিকাকে নিয়ে কক্ষে চলে যেতে লাগলো। কিন্তু হৃদিকা মানতে নারাজ হলো যে এটা তার ভ্রম ছিল। যাচাইয়ের জন্য আরও একবার পিছু ফিরে তাকালো, কিন্তু কাউকেই পেল না।
বাড়ি ফিরে আবারও সেই বিষাদে ছেয়ে গেল আখির মন। সাথে একরাশ ভাবনার ঢল নামলো। আদ্রিত কেন একা রয়ে গেছে জীবনে? কি হলো এমন আদ্রিত আর ডাক্তার সানিয়ার মধ্যে যে ওরা আলাদা হয়ে গেল? যাদের কথা ভেবে নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছিল আখি, তারাই কেন একসাথে থাকছে না? কেন? কিছুই ভেবে পাচ্ছে না আখি। তবে জবাবটা জানার কৌতূহল ধরে রাখতেও পারছে না। যে করে হোক জবাবটা তাকে জানতেই হবে। ভাবনার দখল পেরিয়ে ঘুমের দেশে তলালো অবশেষে আখি। ভোর হওয়ার পূর্বে ঘুম ভাঙল তার। ফজরের আজান ভেসে আসলো কানে। উঠে নামাজটা আদায় করে নিল। মোনাজাতে চাইলো আজ বেশ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বড্ড একা হয়ে পড়েছি মালিক। পারছি না একাকিত্ব মানিয়ে নিতে। যে ভালোবাসার সুখের জন্য তাকে ছাড়লাম সেই সুখী নয়। যাকে হারানোর ভয়ে সব ছাড়লাম সেই প্রতারণা করলো। আদৃশ বা হৃদিকা কারো ভালো খারাপ কিছুই চাইবো না আমি আপনার কাছে। শুধু চাইবো আমার মা বাবাকে। মনের টানের জন্য নারীর টান ছিঁড়ে ফেলা আমি এক পাপী গুনাহগার। বাবা মায়ের চোখের জলের দাম দেওয়ার সাধ্য আমার নেই। জানি না কেমনে তাদের কাছে ক্ষমাটাও আমার চাইতে হবে। শুধু চাই ওনারা আমায় ক্ষমা করে দিক। আমার জীবনে আবারও ফিরে আসুক। আমি আর কোনো দিনও প্রাণ থাকতে তাদের অবাধ্য হব না মালিক। একবার তাদের ফিরিয়ে দিন। একটা সুযোগ দিন আমায়। রহম করুন এই অসহায়ের প্রতি। ক্ষমা করুন আমায়। হেদায়েত দান করুন আমাকে। ডাক্তার আদ্রিতকে দান করুন ওনার কাঙ্ক্ষিত সুখ। আমিন। অপরদিকে আদ্রিত মোনাজাতে হাত পেতেছে। আল্লাহ, আমি জীবন সঙ্গিনী হিসেবে চেয়েছি তো শুধু আখিকে। আমার চাওয়ায় তো কোনো খুঁত ছিল না। তবে কেন আমার হলো না? রাব্বুল আলামিন, এবার আর শূন্য হাতে ফিরিয়ে দিবেন না আমায় দয়া করে। দ্বিতীয় সুযোগ যখন পেয়েছি, তবে তাতে জয়ী হওয়ার সক্ষমতা আমায় দান করুন মালিক। আমিন। হাসপাতাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া শেষ আখির। কথাও বলে নিয়েছে কর্তৃপক্ষের সাথে এ নিয়ে। আজকে সে হাসপাতালে শেষ দায়িত্ব পালনে যাচ্ছে আখি। নতুন কোনো হাসপাতালে জয়েন করবে তা এখন অবধি নির্ধারণ করা হয়নি। হাসপাতালের উদ্দেশ্যে বের হবে তখনই একজন গার্ড আসলো তার কাছে। তার হাতে একটা লেটার ধরিয়ে দিল। ম্যাম, একটু আগে একজন এসে এই লেটারটা দিয়ে গেছেন। বললেন ওনাকে ডাক্তার আশরাফ খান পাঠিয়েছেন আপনাকে এই লেটারটা দেওয়ার জন্য। বাবার নাম শুনে অতি খুশিতে লেটারটা তাড়াতাড়ি খুলে নিল আখি। লেটারটা পড়ে এবার চোখে জল চলে এলো তার। আকাশের দিকে তাকিয়ে বলল, শুকরিয়া আল্লাহ, আপনি সর্বশক্তিমান, পরম দয়ালু। আমার চাওয়া এত জলদি পূরণ করে দিবেন কখনো ভাবিনি। শুকরিয়া মাবুদ। লেটারটাতে আশরাফ খান নিজের মেয়েকে ওনার হাসপাতালে জয়েন হবার প্রস্তাব পাঠিয়েছেন, যাতে খুশিতে আখির মন আত্মহারা হলো। হাসপাতালে চলে আসলো আখি। বসেছিল কেবিনে। তখনই ইন্সপেক্টর জিশান প্রবেশ করলেন সেখানে। আসসালামু আলাইকুম ডাক্তার আখি। আরে ইন্সপেক্টর জিশান আপনি? ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তা হঠাৎ এখানে? ওই আসলে কিছু প্রয়োজনে এসেছিলাম, নয়তো ডিউটি টাইমে এভাবে কখনো আসতাম না। তা বলুন, কি সাহায্য করতে পারি আমি আপনার? আমি আসলে কলি মার্ডার কেস নিয়ে কথা বলতে এসেছি আপনার সাথে। আমার সাথে কলিকে নিয়ে কি কথা বলতে এসেছেন? সূত্র অনুযায়ী খবর পাওয়া গেছে মিস কলির সম্পর্ক আপনার সাথে ভালো ছিল না। তাছাড়া উনি নাকি আপনার পার্সোনাল খবর ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন আপনাকে। কলির মৃত্যুর একদিন আগেই সে নাকি আপনার সাথে দেখা করতে এসেছিল। হ্যাঁ, এসেছিল। আর আমার ওর সাথে সম্পর্ক ভালো চলছিল না এটাও সত্যি। কিন্তু এসবে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আমি কিছু প্রমাণ করতে চাইছি না মিস আখি। আসলে পুলিশ মানুষ, সন্দেহের তালিকায় সবাইকেই রাখতে হয়, হোক না কেন সে নিজের মা বা বাবা। বুঝতেই পারছেন, কলি কেসে আপনিও সন্দেহের তালিকায় রয়েছেন মিস আখি। তাই কেসটা চলাকালীন আপনি আমাদের না জানিয়ে দেশের বাইরে কোথাও যেতে পারবেন না। আখি কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। চুপ করে জিসানের দিকে তাকিয়ে আছে। জিসান আবার বলল, আচ্ছা তবে আসি ডাক্তার আখি, আমার আরও কাজ আছে। জিসান চলে গেল। আখি আবার নিজের কাজে মন দিল। কিন্তু হঠাৎ কেবিনে প্রবেশ করলো আদৃশ। আদৃশের আগমনে বেশ বিরক্ত হলো আখি। ব্রু কুঁচকে জিজ্ঞেস করলো,
তুমি এখানে কি করতে এসেছো আদৃশ? তোমার কাছে এসেছি ফুলপরি। আর ইউ ম্যাড? আমার তো মনে হয় তুমি মেন্টালি সিক। কি করে ডাকতে পারো আবার আমায় ফুলপরি বলে? লজ্জা করে না তোমার? লজ্জা করবে কেন? আমি আমার বউকে ডাকছি। ছি আদৃশ, দ্বিতীয় বউয়ের সাথে রাতের পর রাত কাটাও, আর প্রথম বউয়ের উপরও অধিকার খাটাও। ছি, কারণ তোমরা দুজনই আমার স্ত্রী, আমার দুজনেরই উপর অধিকার আছে। ও, এবার বুঝেছি, তোমার এক বিছানায় এক নারী তো হচ্ছে না, দুজন চাই একসাথে, তাই না? তবে বিয়ের মতো পবিত্র পথ কেন বেছে নিলে আদৃশ? পতিতালয়ে যেতে পারো। আখি, কি বলছো এসব তুমি? এত নোংরা জিনিস কি করে বলতে পারো তুমি? কেন রে, তুই যা তা নোংরামি করবি আর আমি তা মেনে নিব, সম্মান করব তোকে, রাত কাটাবো তোর সাথে। শুনে রাখ, আমি আখি, হৃদিকা না যে শুধু শরীরের টানে স্বামীর ঘরে পড়ে থাকে। ভালোবাসায় শুধু শারীরিক চাহিদাই সব কিছু হয় না। তবে তুই কি বুঝবি সেটা? অধম কি বোঝে ভালোবাসার মানে? তুমি কিন্তু লিমিট ক্রস করছো আখি। লিমিটের কি দেখেছিস রে তুই? এটা হাসপাতাল, আজকে আমার শেষ দিন এখানে। চিৎকার চেঁচামেচি করতে বাধ্য করিস না আমায়। চলে যা ভালোই ভালোই। গাড় ডেকে ঘাট ধাক্কা দেওয়াতে চাই না আমি তোকে। বড্ড তেজ না তোমার? আমার সাথে তেজ দেখাও। যাব না আমি। কি করবে শুনি? তোমাকে আমার সাথে যেতেই হবে। আখির দুই হাতের বাজু আদৃশ নিজের দু হাতে চেপে ধরে কথাগুলো বললে আখি তাকে ধাক্কা দিয়ে নিজে থেকে ছাড়িয়ে নেয়, আর তার গালে কষি একটা থাপ্পড় মেরে গর্জে ডেকে উঠে তার গার্ডদের। গার্ডস, গার্ডস! গার্ডেরা ছুটে আসে সাথে সাথে। এই কুত্তাটাকে ধরে নিয়ে গিয়ে বাইরে ছেড়ে আসো, এ যেন আমার আশেপাশেও আর আসতে না পারে কখনো। গার্ডেরা আদৃশকে ধরতে এলে আদৃশ কর্কশ গলায় বলল, ধরতে হবে না, চলে যাচ্ছি। কিন্তু মনে রেখো আখি, আমাকে ফিরিয়ে দিয়ে তুমি ভুল করছো। আমার মতো কেউ তোমাকে কখনো পাগলের মতো ভালোবাসবে না। ভালোবাসি বলেই পিছনে পড়ে আছি, নয়তো তোমার মতো মেয়ের দিকে চোখ তুলো তাকাতাম না আমি। কথাটা কানে যেত অপর হাতে আরেকটা থাপ্পড় আদৃশের অপর গালে বসিয়ে দেয় আখি। আদৃশ থাপ্পড়টায় বেশ রেগে এবার আখির দিকে এগিয়ে গেলে তার ঢালস্বরূপ তার দুই গার্ড সামনে চলে আসে। আখি এবার ঝাঁঝালো স্বরে উত্তর দিল, কে ভুল করছে বা করেছে এখন না হয় বলা বাদ দিলাম কুত্তা, সময় তোকে বলে দিবে। চোখের সামনে থেকে দূর হয় এবার, পস্তাবে তুমি আখি। অগ্নিদৃষ্টিতে আখির দিকে তাকিয়ে কথাগুলো বলে চলে গেল আদৃশ। আখি এবার গার্ডদের উদ্দেশ্যে বলল, তোমাদের কাজে কেন রেখেছি? আমার কেবিনে যে কেউ কিভাবে ঢুকে যায় তোমরা থাকতে। দুঃখিত ম্যাম, আমরা সামনে থেকে খেয়াল রাখবো। হাসপাতালে আজকে শেষ দিন এত বাজে কাটবে ভাবেনি আখি। সবাই আখির বিদায়ের ব্যবস্থা ভালো রকম করলেও সে ভালো লাগার অনুভূতি ধরা দিল না আখির মনে। দিনটাই নষ্ট করে দিল আদৃশ। হাসপাতালের নার্স থেকে শুরু করে অন্যান্য ডাক্তাররা তাকে বিভিন্ন গিফট আর ফুলের তোড়া দিয়েছে। আখির চলে যাওয়া নিয়ে যে সবাই শোকাহত। নিরাশ মন নিয়ে আখি বেরোলো হাসপাতাল থেকে। কিন্তু হাসপাতালের গেটের দিকে চোখ যেতেই আরেক দফা বিরক্তি ধরা দিল আখির চোখে মুখে। গেটের বাইরে রিপোর্টারদের ঢল নেমেছে। গেটের দারোয়ানেরা তাদের আটকানোর অসীম চেষ্টা করছে। সবার মুখে যেন একটাই কথা, ডাক্তার আখির সাথে কথা আছে, ভিতরে যেতে দিন। পুরো হাসপাতালের লোক প্রায় বাইরে চলে এসেছেন। আখি জানে তার আর আদৃশের ব্যাপারটা নিয়ে এরা তাকে জেরা করতে এসেছে, যেখানে আখিকে হেনস্থা করার কোনো পথ ছাড়বে না এরা। আখি চোখ দিয়ে শুধু দুই গার্ডদের ইশারা করলো যাতে তারা দুজন তার দুদিকে ঢাল হলো। হিজাবের ওপর মাস্কটা লাগিয়ে নিল, তারপর হাঁটা ধরল গেটের দিকে। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানে। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।